আমাকে জোর করে বিয়ে? কি ভাবছস আমাকে তুই সারা জীবনের মতো বেঁধে রাখতে পারবি? কখনোই না। আমি তোকে কখনোই ভালোবাসি না। তুই আমাকে কখনোই ভালোবাসস নাই। আমি তোকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ আয়ান। নদী, প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। কেন আমাকে বুঝতে পারছো না? আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। সব মিথ্যে কথা। আমাকে তুই ভালোবাসিস না। তুই ভালোবাসলে আমার সাথে এই জঘন্য কাজ করতে পারতি না। তুই তো আমার শরীর পেরে গেছস। এখন আর আমাকে কি দরকার? নাকি আমাকে খুন করতে চাস? নদী, চুপ। একদম আমার নাম ধরে ডাকবি না। আমি তোকে ঘৃণা করি। জাস্ট হেট ইউ। নদী কথাগুলো বলে দৌড়ে চলে গেল কান্না করতে করতে। আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে আছে। আয়নের আম্মু বলে ওঠে, আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। এখন আপনারা আমাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে পারেন। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আপনাদের বিষয় কে জানে না, সবাই জানে। আমাদের খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। রাফি চৌধুরী এক নামে সবাই চেনে। রাফি বাবাকে আমার অনেক ভালো লাগছে। তাহলে তো অনেক ভালো। তাহলে আমরা বিয়ে 3 তারিখ ঠিক করতে পারি। অবশ্যই, কেন নয়। আয়নের আব্বু আম্মু বিয়ের 3 তারিখ ঠিক করতে লাগলো। আয়ন আয়ন সামনে নদীর দিকে এক নজরে তাকিয়ে আছে। নদী আয়নের চোখের দিক থেকে চোখ সরিয়ে ফেল। রাফি আয়নের কানে কানে বলে, কিরে, ওই মেয়ের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার বউ দেখতে এসেছে, তোর না। রাফির কথা শুনে আয়ন নদীর দিক থেকে চোখ সরিয়ে রাফির দিকে মিষ্টি করে হেসে বলে, আমি জানি আমাকে বারবার মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নাই। বিয়ে করবি নাকি? তাহলে আম্মু আব্বুকে বলে আমার হবু শালিকার সাথে তোর বিয়ে ঠিক করে ফেলি। দরকার নাই। আয়ান কথাগুলো বলে সামনে থেকে এক গ্লাস পানি হাতে নিয়ে খেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারিখ ঠিক করা শেষ হইলে আয়নের আব্বু আম্মু বলে, তাহলে আমরা আসছি 2 মাস পরে, তাহলে ওদের বিয়ে। ঠিক আছে, আমরাও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আয়নরা সবাই উঠে পড়ল। নদীরা সবাই আয়নদের বিদায় দিতে লাগলো। আয়ন গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। আয়ন নদীর দিকে তাকিয়ে আছে। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে সবার সাথে ভিতরে চলে গেল। আয়ন মনে মনে ভাবতে লাগলো, তোমাকে আবারও দেখতে পারবো কখনোই ভাবি নাই। এভাবে তোমার খোঁজ পাবো। সত্যি অনেক দিন পর অনেকটা ভালো লাগছে। আয়ান, কি ভাবছিস রে? কিছু না। আয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 4 ঘন্টা জার্নি করে আয়ন বাসায় চলে গেল। আয়ন সোজা নিজের রুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে এসে ঘুমিয়ে গেল 3 দিন পর। আয়ান, এই উঠে। কি হয়েছে? তুমি আবার আমার রুমে কি করো? নিশ্চয়ই কোনো দরকার আছে, বলো তাড়াতাড়ি। এমনভাবে কথা কেন বলছো? কফি শপে যাব। তো যাও। আরে, তোর ভাবি আর তার 2 বোন আসবে। আমি তোর ভাবিকে সামলাতে পারবো, শেলিকাদের পারবো না। ওনারা কি বাচ্চা নাকি যে ওনাদের সামলাতে হবে? না, বাচ্চা না। আমি তোর ভাবির সাথে একটু ভালোভাবে কথা বলতে চাই। বুঝছস তো? বড় হইছস, বুঝতে তো পারছিস। তো এখন আমি কি করতে পারি? তুই ওর 2 বোনকে অন্য টেবিলে বসে গল্প করবি, আমি আমার হবু বউয়ের সাথে। কচু, এমন করিস না ভাই, উঠেক না, 10টার আগেই যেতে হবে। সেদিন বিয়ে করে নিয়ে আসলে পারতে, আজ এত প্যারা হইতো না। ধ্যাৎ, আম্মু আব্বুকে তো ডেট ঠিকই করেছে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাফি খুশি মনে চলে গেল। আয়ন উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরিবর্তন করে নিল। রেডি হয়ে বাইকের চাবি নিয়ে নিচে চলে গেল। রাফি বলে ওঠে, তুই রেডি? হ্যাঁ, তুমি নিজের বাইক নিয়ে চলো। ওকে, চল। 2 জন কোথায় যাস? বাহিরে দরকার আছে। আয়ন রাফি বের হয়ে গেল বাইক নিয়ে। রাফিকে খুশি হতে দেখে আয়ন নিজের অজান্তে ঠোঁটের কোণার হাসি ফুটে উঠল। রাফি বলে ওঠে, আয়ান, রাস্তার দিকে খেয়াল রাখিস। ওরা বড় গাছের ওইখানে দাঁড়াতে পারে। কফি শপে থাকবে না নাকি? না, আমায় নিয়ে যাবে। ও। আয়ন রাফি দুজনেই যেতে লাগলো। বড় গাছের ওইখানে যেতেই
ওইদিকে তাকাতেই দুজন চমকে গেল। আয়ন জোরে স্পিডে বাইক চালিয়ে সোজা নদীকে টাচ করতে যাবে। বখাটেই চলে। আয়ন এক হাত দিয়ে কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পাশের গাছের সাথে ধাক্কা খাওয়াই দিল। বাইক ঘুরিয়ে নদীর সামনে গিয়ে আয়ন নিজের শার্ট খুলে নদীকে পরিয়ে দিল। আয়ন বাইক থেকে নেমে রাফিকে মারতে যাবে। এই ছেলেটাকে পিছন থেকে মাথায় ঘুষি মেরে ওইখান থেকে ফেলে দিল। আয়ন এক এক করে সবগুলোকে মেরে ফেলে দিল। একজনের উপরে উঠে আয়ন মুখে ঘুষাতে লাগলো। রাফি বলতে লাগলো, আয়ান ছেড়ে দে, মরে যাবে। ওর মরা উচিত। কার গায়ে হাত তুলেছে? ওর সাহস অনেক বেশি, তাই না? আরে হাত দিয়ে ওনার জামা টান দিয়েছস, আমি তোর হাত ভেঙে ফেলবো। আয়ন উঠে ছেলেটার হাতে সজোরে লাথি মারল। ছেলেটা চিৎকার দিয়ে উঠল। আয়ন আঙ্গুল দিয়ে চোখে মারতে যাবে, সাথে সাথেই নদী আয়নের কাঁধে হাত দিয়ে বলে, ছাড়ো। আপনি সরেন, আমি ওর চোখ কানা করে দিব। ওই কার দিকে নজর দিয়েছে, ওই যেন আর কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। ছেলেটা আয়নের পা ধরে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। ছেড়ে দে আয়ান। ছেড়ে দাও আয়ান, এমনিতে ওর অবস্থা খারাপ করে দিয়েছো। ছাড়ো। আয়ন নদীর কথা শুনে ছেড়ে দিয়ে আবার মারতে যাবে। বাকি ছেলেগুলো ওই ছেলেটাকে টেনে নিয়ে চলে গেল। আয়ন নদীর দিকে তাকাতে নদীর হাতে ক্ষত দেখে বুকের ভিতর ঢক করে উঠল। আয়ন নদীর হাত ধরতে যাবে। রাফি রূপাকে দেখে আয়ন থেমে গেল। আয়ন বলে ওঠে, ভাইয়া, ওনাদের ফার্ম হাউসে নিয়ে যাও, আমি ওনার জন্য 3 পিস নিয়ে আসছি। দরকার নাই। নদীর কথা শুনে আয়নের রাগ উঠে গেল। আয়ন রাগী লোক নিয়ে বলে, সব সময় এত জিদ কেন করো? এই অবস্থায় যদি যাও, তোমার বাবা মা আমাদের কি ভাববে? আর মানুষের ভিতরে এভাবে কিভাবে চলবে বলতে পারবে? আপনার শার্ট নেন, ছিঁড়ে গেছে, ভালো হয়েছে, সবাই দেখুক গা। নদীর কথা শুনে আয়ন রাগে নদীকে মারতে গিয়েও থেমে গিয়ে গাছের সজোরে ঘুষি মারল। রূপা বলে ওঠে, নদী এভাবে জিদ করছিস কেন? নদী চলো, আমাদের তো বিশ্বাস করতে পারো। তোমার বোন তো আমার হবু স্ত্রী হবে। আমাদের বিশ্বাস করো, আমরা তোমার কোনো ক্ষতি করব তোমার মনে হয়? দুলা ভাই, আমি সেটাই ভাবছি না। আপনার ভাইকে আমার সুবিধা লাগছে না। নদীর কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। নদীর ছোট বোন তুলি বলে, আপু কি বলো? আয়ান ভাই আমাদের বাঁচালো, তোর জন্য ওই লোকটাকে মেরে ফেলতে নিয়েছিল, আর তুই বলিস আয়ান ভাইয়ের সুবিধার না? ভাইয়া নিয়ে যাও তো। 3 জন এক বাইকে যেতে পারবে না। তুই তাহলে তুলিকে নিয়ে আয়, আমি নদী তোর ভাবিকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। তুমি আমাকে বিশ্বাস করো তো, নাকি বোনের মতো আমাকে বিশ্বাস করো না? আপনাকে আমি বিশ্বাস করি, আর আপনি কিছু করলে সমস্যা নেই, আমি আপনাকে বিয়ে করে নিব। তুলি কথাটা বলে হাসতে লাগলো। আয়ন বাইকে উঠে পড়ল। নদী তাড়াতাড়ি করে আয়নের বাইকে উঠে পড়ল। সবাই ভুরকুচকে তাকালো। আয়ন বলে ওঠে, আপনি আবার উঠলেন কেন? আমার ইচ্ছে। আপনার কোনো সমস্যা আছে? আপু আমি মাঝে বসি, তুমি পিছনে বসো। চুপ কর, পেছনে বসে আমাকে জড়িয়ে ধর। তোর মুড সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। চুপ করে যাও। তুলি উঠে বসলে আয়ন বাইক চালাতে লাগলো। রাফি রূপার সাথে যেতে লাগলো। দুজন গল্প করতে লাগলো। নদী পড়ে যেতে নিলে সাথে সাথেই আয়নের কাঁধে হাত রাখলো। আয়ন কেঁপে উঠল। আয়ন সামনে লুকিং গ্লাসে তাকিয়ে নদীর মুখটা দেখতে লাগলো। আয়নদের ফার্ম হাউসের ভিতরে দুজনকে নামিয়ে দিয়ে শপিং মলে চলে গেল। ব্ল্যাক কালারের 3 পিস কিনে নিয়ে আসলো। বাসার ভিতরে গিয়ে দেখে সবাই বসে আছে। আয়ন নদীকে বলল, এইটা পরে নেন। নদী আয়নের হাত থেকে শপিং ব্যাগ নিয়ে চলে গেল। আয়ন বলে ওঠে, ভাবি, আপনাদের ওরা জ্বালাতন করছিল, আমাদের কল কেন দেন নাই? কল দিতে গেলে ওরা তার আগেই আমাদের ভোট কেড়ে নেয়। নদী থাপ্পড় মারাতে সাথে সাথে ওরা রেগে নদীর জামা পেছনে টান দিয়ে ছিঁড়ে ফেলে। সাথে সাথে তো তোমরা চলে আসো। আমরা না আসলে কি হতো? ধন্যবাদ তোমাকে, তোমার তো অনেক সাহস দেখলাম, তোমার ভাইয়ের মতো না। আমার ভাইয়াকে আগে থেকে চেনেন নাকি? না মানে কাহিনী কি, সত্যি করে বলো তো। সত্যিটা বললে
আব্বু আম্মুকে বলে দিতে পারিস। বলো বলো, আম্মু আব্বুকে কিছু বলবো না। আমরা আগে থেকেই পরিচিত, আমরা একসাথে পড়াশোনা করেছি, 2 বছরের রিলেশনে ছিলাম। সেদিন আব্বু আম্মু হুট করে রূপার ছবি নিয়ে আসলে আমি চমকে যাই। পরে আব্বু আম্মু বলে আমার জন্য নাকি এই পাত্রী ঠিক করেছে। তাই তো বলি, ভাবির সাথে দেখা করতেও চাও, আবার এত উত্তেজিত। ওই কি বলতে চাস? মাইন্ড নিজেরটা ঠিক করো, আমি অন্যভাবে বলছি। ও তাই বল। যাই হোক, আব্বু আম্মুকে যেন বলস না। আমি বলে দিব। তুলির কথা শুনে তিনজন ভ্রুকুচকে তাকালো। রূপা কিছু বলবে, তখন নদী সবার সামনে আসলে রূপা তুলি হা হয়ে যায়। তুলি বলে ওঠে, মাশাল্লাহ আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ওয়েট, তোমার তো ব্ল্যাক পছন্দ, আবার তোমার জামা পায়জামা একদম পারফেক্ট কিভাবে হলো এটা? গাড়ির উপরে আয়ান মাপ নিয়েছিল নাকি? আরে না, তিনজন তো চুপচাপ ছিলাম। আরে আমার মনে হইল এইগুলো তার পছন্দ হবে বা লাগবে, তাই নিয়ে এসেছি। এত অবাক হওয়ার কিছুই নাই। বাবা, আমার হবু জামাই দেখি মানুষ দেখে বুঝে যায় তার পছন্দ। ওই কি বলো, আমি তোমার বড় ভাইয়া হই। রাখে, আব্বু আম্মুকে বলে আপনাকে বিয়ে করে নিব। এখন শুধু মেজো আপুর বিয়েটা ঠিক হোক। বেশি কথা বলিস না তুলি। ঢং, আমার জামাইয়ের কেনা জামা পরে আবার আমাকেই চুপ থাকতে বলো। জাস্ট শাট আপ, ছোট ছোটর মতো থাক। উফ, দুইজন থামেন তো ভাইয়া, অনেক ক্ষুধা লাগছে, কফি খাওয়া সম্ভব না। রেস্তোরাঁ চলো, কাচ্চি খাবো। আচ্ছা চল রূপা, চলো। রাফি, রূপা, তুলি চলে গেল। নদী চলে যেতে নিবে, আয়ান সাথে সাথে হাত ধরে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নদী থমকে গেল। আয়ান কিছু বলার আগেই নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, বিয়ের মতো থাকেন, একদম আমার কাছে আসবেন না। আমাকে যদি আবার টাচ করার চেষ্টা করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ন নদীর পিছন পিছন বের হয়ে গেল। মালিক কাছে চাবি দিয়ে বাইক নিয়ে বের হইল। নদী, তুলি আয়নের বাইকে উঠে পড়ল। 5 জন রেস্তোরাঁয় চলে গেল। 5 জন একটা টেবিলে বসে পড়ল। আয়ন কাচ্চি অর্ডার দিয়ে দিল, আর সবাই নিজেদের মতো করে অর্ডার দিতে লাগলো। আয়ন ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে একজন এসে আয়নের পাশে বসে পড়ল। রাফি কিছু বলতে যাবে, সাথে সাথে মেয়েটা চুপ থাকতে ইশারা করলো। মেয়েটা আয়নের কানের কাছে গিয়ে বলল, মাই ডিয়ার উড বি হাজবেন্ড। রাইসার কণ্ঠ শুনে সাথে সাথেই চমকে উঠে সামনের দিকে তাকাতেই আয়ন বলে ওঠে, তুমি এখানে? আমি এখানে। আপনার শাশুড়ি নানু বাসায় গেছে, একা রান্না করার কোনো মুড নেই, তাই চলে আসলাম। এইখানে এসে দেখি তুমি এখানে বসে আছো। ও আচ্ছা, ভালোই করছো। কি খাবে বলো, আমি অর্ডার দিয়ে আসছি। তুমি কি অর্ডার দিয়েছো? ওখান থেকে ভাগ করে খাবো। ধ্যাত, বলো কি খাবে। আরে সিরিয়াসলি, রাফি ভাইয়া খাওয়াচ্ছে, তাই অর্ডার করো। আয়নের কথা শুনে রাইসা রাফির দিকে তাকাতেই রাফি দাঁতে দাঁত চেপে হেসে বলে, আমি একবারও বলি নাই তোমরা গুডবি খাওয়াবে। যাক বাবা, আমি কেন খাওয়াবো? তোমার হবু বউ শালিকা তুমি খাওয়াবে। হবু বউ শালিকা মানে? ওইটা ভাবি আর ওনার 2 বোন। হাই রাইচা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমার নাম জানেন? এত অবাক হওয়ার কিছুই নাই, তোমার ভালো ভাই আমার থেকে এক ধাপ এগিয়ে চলে। ওসব বাদ দাও, আয়ন যাও তোমার হবু বউয়ের জন্য অর্ডার দিয়ে আসো। আয়ন উঠে চলে গেল। নদীর আগে চুপচাপ সবার কথা শুনতে লাগলো। রূপা বলে ওঠে, তা কতটুকু আমার দেবরকে পটাতে পারলে বিয়েটা কবে খেতে পারবো? আপনাদের বিয়েটা আগে খাই, তারপর না হয় আমাদেরটা খাবেন। আপনার যে দেবর কথায় কথায় আপু বলতে ডাকে, অনেক কষ্টে ধুমকে এখন তুমিতে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমি তার মনে জায়গা করে নিতে পারবো। আপনি তার মনে জায়গা করে নিতে পারেন নাই? কি আর নেব বোন, রাফি ভাইয়ার মতো তো আর সে না। সে নিজের মন ইচ্ছে মতো চলে, কারোর কথা সে শুনতে বাধ্য নয়। সে যদি অন্যের কথা শুনতো, এতদিনে বিয়ে করে নিতাম। বাচ্চা কাচ্চা হয়ে গেলে এমনিতেই আমার প্রতি ভালোবাসা জন্মাতো। রাইসার কথা শুনে নদীর আগে দাঁতে দাঁত চেপে ধরে থাকলো। রূপা হাসতে লাগলো আর বলতে লাগলো,
বাবা, আমার যা দেখি একদম এগিয়ে গেছে, সোজা বাচ্চা কাচ্চার কাছে চলে গেল। রূপার কথা শুনে রাইসার লজ্জা পেয়ে গেল। আয়ন আসলে সবাই চুপ হয়ে গেল। আয়ন নদীর দিকে তাকাতেই বুঝতে পারল রেগে আছে। আয়ন কিছু না বলে গেম খেলতে লাগলো। খাবার চলে আসলে সবাই মিলে খেতে লাগলো। হঠাৎ করে রাইসা আয়নের চামচের খাবারটা নিজের মুখে নিয়ে নিল। আয়ন ভুরু কুচকে তাকালে রাইসা মিটিমিটি হাসতে লাগলো। নদী রাগে খাবারগুলো খেতে গিয়ে বিষম খেলো। আয়ন উঠে সোজা নদীকে পানি দিল আর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। রূপা আয়নের দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকতে লাগলো। নদীর পানি খাওয়া শেষ হলে নদী চেয়ার থেকে উঠে রাগে গালে থাপ্পড় মেরে বলে, বেয়াদব কোথাকার, একটা মেয়ের শরীরে হাত দিতে লজ্জা করে না? বেহায়া কোথাকার। আর আপু, আপনি এই ছেলের সাথে সারা জীবন থাকবেন কিভাবে? এই ছেলের তো চরিত্রের সমস্যা আছে। এখানে তো রাফি ভাইয়াও ছিল, কই সে তো এসে আমার শরীরে হাত দিল না। বেহায়া কোথাকার। নদী আসতে চিল্লাও, সবাই তাকিয়ে আছে। আইন রাগ কন্ট্রোল করতে না পেরে নদীর গালে থাপ্পড় মারতে গিয়েও মারল না, হাত নামিয়ে নিয়ে বলে, আমাকে রাগিয়ে কি প্রমাণ করতে চাচ্ছ আমি জানি না নাকি? তুমি যা চাইছো সেটা কোনোদিনও আমি করব না। আইন কথাগুলো বলে ওইখান থেকে চলে গেল। রূপা রাগের লজ্জায় নদীকে টান দিয়ে বসিয়ে দিয়ে বলে, হচ্ছেটা কি? এমনটা না করলে হতো না। তাকিয়ে থাকলে থাকবে, আমার কি তাতে? লুচ্চামি করবি আর বললে দোষ? কি করছি আমি? তোর হবু দেবর কোন হিসাবে আমার শরীরে হাত দিল? ফালতু একটা ছেলে। ওকে কি বলছি আমার পিঠে হাত বুলিয়ে দিতে? এইখানে তো আমার পাশে তুমি আছো, তুলি আছে, তাহলে তার কেন এমন করা লাগবে? বোঝাও আমাকে। বিয়ান, শান্ত হন। আয়ানকে যতটা চিনি ও খারাপভাবে আপনাকে স্পর্শ করেনি। আর বুঝতে পারছি না আয়ান হঠাৎ আপনার প্রতি ভালোবাসা দেখাতে গেল কেন? ওই যে লুচ্চামি, সে কখন থেকে লুচ্চামি করার চেষ্টা করছে, আর এখন সুযোগ বুঝে কাজে লাগিয়ে দিল। নদী প্লিজ চুপ করো। আয়ান বেয়াদব, রাগী, বদমেজাজি হতে পারে। নদী ওই লুচ্চামি করবে এরকমটা হতে পারে না। তোমার কোথাও ভুল হয়েছে। বাহ দুলাভাই ভা, আমি যদি আপনার নিজের বোন হইতাম তাহলে আমাকে এসব বলতে পারতেন? নদী, তুমি আমাকে ভুল বুঝছো। নদী রেখে ওইখান থেকে চলে গেল। রাফি রূপার দিকে অসহায়ভাবে তাকাতেই রূপা বলে, কিছু মনে করো না, ছোট থেকে অন্যরকম। আয়ান পরিচিত তো, তাই সহ্য করতে পারি নাই, সরি। আচ্ছা, ওকে দেখো কই গেল, আর খাবার পার্সেল করে দাও। লাগবে না, সবাই মোটামুটি খেয়েছে। আমি আসছি। সরি রাইসা। সরি বলতে হবে না ভাবি, দেখেন উনি আবার কোন দিকে গেল। তুলি রূপা বের হয়ে গেল। রাফি রাইসা উঠে গেল। রাফি বিল দিয়ে বের হয়ে গেল। এদিকে নদী আয়নের সাথে ঝগড়া করছে। রূপা তুলির কাছে গেল। আয়ন নদীকে বলতে লাগলো, নদী শান্ত হও, ভাবি তুলি আসছে কিন্তু। আমি তোর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কারো সম্পর্ক করতে দিব না। তোরা ভালো রূপ নিয়ে থাকোস, আসলে তোরা যে কতটা খারাপ আমি খুব ভালো করেই জানি। আমার ভাই কি দোষ করলো? আমি খারাপ? আমার ভাই তো আর খারাপ না, তাই না? ভাবি ভাইয়া একে অপরকে ভালোবাসে, তোমার কোনো অধিকার নাই তাদের মাঝে কাটা হওয়ার। আমার বোন সারা জীবন কষ্ট পাওয়ার থেকে একবার কষ্ট পাওয়া তো ভালো। আয়ন নদীর কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রাফি রাইসা রূপা তুলি সবাই দৌড়ে চলে আসতে লাগলো। আয়নের থাপ্পড় খেয়ে নদী কান্না করতে করতে বলে, নিজের আসল রূপে আসলি তো? তুই কখনোই কাউকে ভালোবাসতে পারস না। তুই ওই রাইসার দেহ পাওয়ার পর ওকে ছেড়ে দিবি। তুই কখনোই কোনো নারীর যোগ্য না। তোকে যে বিশ্বাস করবে সেই ঠকে যাবে। তুই কাউকে ভালোবাসতে জানোস না। নদী কথাগুলো বলে আয়নের কলার ধরে চিল্লায় বলতে লাগলো, জাস্ট আই হেট ইউ। আমি তোকে ঘৃণা করি। আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। তুই বারবার কেন আসস? নদী আয়নের গালে থাপ্পড় মারতে মারতে কথাগুলো বলতে লাগলো। রূপা তুলি দৌড়ে এসে নদীকে থামালো। রাফি আয়নের গালে থাপ্পড় মেরে বলে, তুই এত নিচে নেমে গেছিস? মেয়ে মানুষের গায়ে হাত তুলোস? ছি ছি ছি, তুই আমার মান সম্মান আর রাখলি না। আয়নকে সবাই নানা ধরনের কথা বলতে লাগলো। আয়ন এক নজরে নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়নের চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়ন নদীকে হুট করে জড়িয়ে ধরলো। সবাই আয়নকে নদীর থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো।
আয়ন নদীকে বলতে লাগলো। শান্ত হও তুমি, এখন উল্টাপাল্টা কাজ করবে। শান্ত হও নদী। আমি তোমার সামনে পড়লেও কখনো তোমার দিকে আমি তাকাবো না। কথা তো দূরের কথা, ভাবির সাথে ভাইয়ার বিয়ে হয়ে গেলে দেখা হবেই, তাই ওই গ্যারান্টি দিতে পারি না। বাট দেখা হইলেও আমি তোমার আশেপাশে না থাকার চেষ্টা করব। ভালো থেকো। কথাটা বলেই আয়ন নদীকে ছেড়ে দিয়ে বাইকে উঠে পড়ল। নদী কান্না করতে করতে বলে, আমি তোকে ঘৃণা করি। জাস্ট আই হেট ইউ আয়ান, আই হেট ইউ। নদী জোরে জোরে কথাগুলো বলতে লাগলো। রূপার সাথে রাইসা জোর করে ওর গাড়িতে তুলে নিল। তুলি উঠে পড়ল। রাফি ওদের গাড়ির পিছনে যেতে লাগলো। নদীকে নিয়ে রাইসাদের বাসায় চলে গেল। নদী কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। আয়ন সোজা বাসায় চলে গেল। বাসার ভিতরে গেলে আয়নের আব্বু সজরে থাপ্পড় মেরে ফোনে ভিডিও দেখিয়ে বলে, তোকে জন্ম দিয়ে আমরা কি ভুল করেছিলাম? নতুন আত্মীয় হতে যাচ্ছে আর তুই কিনা তাদের সাথে এই কাজ করলি। সারা নেট দুনিয়া মানুষ বলে বেড়াচ্ছে তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওই মেয়ের আর কোথাও বিয়ে হবে? আমি ওর বাবা মাকে কি জবাব দেব? ওদের জবাব দে। আয়ন সামনের দিকে তাকাতে দেখে নদীর আব্বু আম্মু বসে আছে। নদীর আব্বু আম্মু বলে ওঠে, বাবা, কি অন্যায় করেছিলাম? তুমি আমার মেয়ের এমন ক্ষতি কেন করলে? একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। বিশ্বাস করো, আমার মেয়েদের তোমাদের সাথে দেখা করতে অনুমতি দেই, আর সেখানে তুমি কি করলে এটা? আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে সোজা বিয়ে ক্যান্সেল করে দিল। ওইটাই নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমার মেয়ের সমাজে মুখ কিভাবে দেখাবে? তুমি সবার সামনে আমার মেয়েকে জড়িয়ে ধরেছ। আত্মীয় স্বজন সবার ফোনের উপরে ফোন করে যাচ্ছে, আর একটা ভিডিও পাবলিশ হইল দেখো। আয়ন মাথা নিচু করে আছে। নদীর আব্বু শান্ত কণ্ঠে কথা বলতে বলতে হঠাৎ করে রেগে আয়নের গলা চেপে ধরে বলে, আমার মেয়েদের সম্মান নিয়ে খেলা করবি? তোকে আমি আকুতি মিনতি করব? তুই আমাকে চেনোস না তাহলে? অফিসার, ওকে নিয়ে যান। বেয়াই, কি করছেন? আপনি চুপ করেন। আপনি একটাও কথা বলবেন না। আর কিসের বিয়াই? আপনাদের সাথে কোনো আত্মীয়তা হচ্ছে না। আপনার ছেলেকে আমি দেখেন কি করি, মান সম্মান নিয়ে খেলা করছে না, দেখেন কি করি। সাংবাদিকদের কল করা হয়ে গেছে, সবাই গেটের সামনে আছে। নদীর আব্বু আয়নকে নিয়ে যেতে ইশারা করলে পুলিশ অফিসার টেনে নিয়ে যেতে লাগলো। আয়নের আম্মু আয়নকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার ছেলেকে ছেড়ে দেন। আম্মু ছাড়ো, ব্যথা পাবে। আম্মু আব্বু আমাকে ক্ষমা করে দিও। আমি কখনোই তোমাদের ভালো সন্তান ছিলাম না, আর ভবিষ্যতে হওয়ার কোনো আশা করো না। আয়নের আব্বু আম্মু জোর করে আটকাতে লাগলো। পুলিশ টেনে নিয়ে যেতে লাগলো। সাংবাদিকরা সবাই আয়নকে ঘিরে ধরতে লাগলো। পুলিশ টেনে নিয়ে যেতে লাগলো। সবাই নানা ধরনের কথা ছড়াতে লাগলো। আইন গাড়িতে উঠে একজনের কথা কানে আসলে আইন পুলিশকে বলল, ওয়েট, আমি ওদের কিছু বলতে চাই। আপনাদের কেস সফল হবে। আইন গাড়ি থেকে নামলে আইনের আম্মু জড়িয়ে ধরল। আইন সবার মাইক কাছে নিয়ে আসতে ইশারা করলে সবাই দৌড়ে কাছে এসে মাইক ধরলে আইন বলে ওঠে, একটু দূরে থাকেন, আম্মু ব্যথা পাবে। আইনের কথা শুনে সবাই দূর থেকে মাইক ধরতে লাগলো। সব জায়গায় লাইভ চলতে লাগলো। নদী জ্ঞান ফিরে রুম থেকে বের হয়ে বসার ঘরে আসলে রাফি, রাইসা, রূপা তুলিতে লাইভ দেখতেছে। আইনের কথাগুলো শুনে রাফির চোখ দিয়ে পানি বের হচ্ছে। আইন সবাইকে বলতে লাগলো, আপনারা তো দেখেছেন আমি ওনাকে জড়িয়ে ধরছি, আমি ওনাকে রেস্তোরাঁ বাজেভাবে টাচ করেছি। আপনারা তো এটাও জানেন না আমি ওনাকে ধর্ষণ করার চেষ্টা করছিলাম। ওনাকে আমি আগে খুব জ্বালাতন করতাম। অনেকেই আমার এই লাইভ দেখছেন, তার ভিতরে আশা করা যায় আমার ফ্রেন্ডরাও দেখছে। তোদের কাছে একটা অনুরোধ, নদীকে আমি ধর্ষণ করেছিলাম। আমার উকিল বন্ধু, তুই নদীর হয়ে আমার বিপক্ষে লড়তে হবে তোকে। আমার যেন ফাঁসি হয় সেই ব্যবস্থা তোদের করতে হবে। এই উপকারটা করে দিস দোস্ত। তোদের কাছে জীবনে আর কিছু চাই না। আয়ান চুপ কর, এসব কি বলিস? আমি তোর কিছু হতে দিব? তুই আমার কলিজার টুকরো ছেলে, তুই এইসব করতে পারিস না। আমি সব করছি আম্মু, আমি যা বলছি সব সত্যি, আমি মিথ্যা বলছি না আম্মু। তুমি আমার কথা ভেবো না, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি তোমাদের ভালো সন্তান হতে পারলাম না। আইনর আম্মুকে বুঝাতে লাগলো আর নিজের নামে নানা ধরনের কথা বলতে লাগলো। নদী এক সেকেন্ড দেরি না করে রাফির হাত থেকে চাবি নিয়ে
বাইক নিয়ে রওনা দিয়ে দেয়। নদীর পিছনে পিছনে রাইসা সবাই মিলে যেতে লাগলো। আয়নকে পুলিশ টানতে লাগলো। নদীর আপু বলে, সবাই তো শুনলেন, ওই আমার মেয়েকে ধর্ষণ করতে নিয়েছিল। ওই নিজের মুখে প্রমাণ করে দিয়েছে। আব্বু আম্মু তোমরা আমাকে নিয়ে কান্না করো না, রাফি ভাইয়াকে নিয়ে তোমরা ভালো থেকো। আর আম্মু, নদীকে ওর ফ্যামিলিকে ভুল বুঝো না, নদীর কোনো দোষ নাই। আমি ওর সাথে যা করছি তার শাস্তি আমাকে পেতে হবে। আয়নকে টেনে নিয়ে যেতে নিলে গাড়িতে তুলতে যাবে, সাথে সাথে কয়েকজন সাথে নদী হাজির হয়ে সোজা দৌড়ে আয়নের হাত ধরে সবাই পিছনে তাকায়। নদী আয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন নদীর দিকে না থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, দোস্ত তোরা ওকে আমার হাতে ছেড়ে দিতে বল। তুই চুপ করে থাক, ভাবিকে বলতে দে। নদীর আপু নদীর দিকে রাগী লুক নিয়ে তাকালো। নদীর আপু নদীর হাত ধরে বলে, কি করছিস? আয়ানের হাত ছেড়ে দে। নদীর আব্বুর কথায় নদী যেন কান না দিয়ে সবার সামনে গিয়ে বলে, ক্যামেরা এদিকে ঘুরান। যে মানুষটার হাত ধরে আছি সেই বলেছেন আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে, আর সবাই নানা ধরনের কথা বলছেন। আসল কাহিনী কেউ জানেন কে আমাকে ধর্ষণ করবে? আরে আমাকে ছোঁয়ার অধিকার ওনার 6 বছর আগেই হয়ে গেছে। উনি আমার হাজব্যান্ড। 6 বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। কিছু ভুল বোঝাতে আমি তাকে ছেড়ে আমার দেশের বাড়িতে চলে যাই। নদীর কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেল। সবার পরিবেশ চুপচাপ হয়ে গেল। একজন প্রশ্ন করলো, আপনার হাজবেন্ড যদি হয় তাহলে যে ভিডিওগুলো আমরা দেখেছি সেগুলো কি ছিল? উনি তো সোজা আপনাদের থাপ্পড় মারে আপনাকে জোর করে জড়িয়ে ধরেছিল। সেখানে তো বোঝা যাচ্ছিল উনি আপনার সাথে জোর করছে, আপনাকে ইফটিজিং করছে। আপনারা ভিডিও দেখছেন, ভিডিওর ভয়েসগুলো শুনতে পারছেন। উপর থেকে কে কি ভিডিও বানালো একটাও ক্যাপশন দিল, এতে ওইটা সত্য হয়ে গেল নাকি? আমার রাগ হইলে আমার মাথা ঠিক থাকে না। আমি নিজের ভেতরে থাকি না। নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে কি বলি আমি নিজেও পরে বলতে পারি না। আমার স্বামী জানে কিভাবে আমাকে শক্ত করা যাবে। আমি রেগে গেলে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে একটা কথাই বলেছিল, নদী শান্ত হও। একজন স্বামী নিশ্চয়ই ভালো জানবে তার স্ত্রীকে কিভাবে শান্ত করতে হবে। এই কথাটা শুনে আরেকজন বলতে লাগলো, আপনাদের রেস্তোরাঁর ভিতরে আপনি নিজেই ওনাকে বাজে ছেলে বলে পরিচয় করেন। আপনি রেগে ওনাকে কত কিছু বলছেন, সেখানে তো প্রমাণ হয় উনি আপনার স্বামী হতে পারে না। লোকটার কথা শুনে নদী বলে, আপনাদের আমি কি বললাম? আমার রাগ হইলে আমি নিজের ভেতরে থাকি না। আমি আমার স্বামীর ওপর রেগে আছি। আমি এত বছর পর তার সাথে দেখা হয়েছে। আমি অভিমান রাগ করে তার সাথে ভালো ব্যবহার করছিলাম না। সেই তার এক ফ্রেন্ডদের সাথে ঢং করছিল, সেটা আমার সহ্য হয় নাই। এমনিতে রাগ করে আছি, তার উপরে এইসব দেখে আরও রাগ হয়েছিল, তাই আমি যা ইচ্ছা তাই বলছি। আমার স্বামী কেমন আমি তো ভালো করেই জানি। আমার স্বামী অন্য কারোর কাছে খারাপ হইলেও আমার কাছে সেই কেমন তা তো আমি খুব ভালো করেই জানি। আমি রেগে ওইসব বলি যাতে ওই মেয়ে আমার স্বামীর পাশে আশেপাশেও না আসে, ওকে খারাপ ভেবে নেয়। নদীর কথা শুনে একজন বলে, আপনি কি একটা সাইকো পাগল নাকি? লোকটা আর কিছু বলতে যাবে আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে লোকটা মাইক হাতে নিয়ে ওর মাথায় বাড়ি মেরে আরো মারতে যাবে। সবাই আয়নকে জড়িয়ে ধরতে লাগলো। আয়ন বলতে লাগলো, আমাকে ছাড়, ওর মাথা মুখ আমি ফাটিয়ে দিব। ওই অনেকক্ষণ ধরে বেশি কথা বলছে, সব সহ্য করে নিয়েছি। আমার স্ত্রীকে বলে পাগল শালা, তোকে তো আমি। আয়ন মারতে যাবে। নদী আয়নের সামনে দাঁড়িয়ে বলে, আয়ন চুপ করবে? উনি ভুল কিছু বলে নাই। আমি আসলে পাগল, সাইকো। আমি ভালো হইলে কখনোই তোমাকে এইভাবে থাকতে হইতো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। নদী কান্না করবে না, ওর মাথা খারাপ। ওই অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা বলছিল। আর তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসতে বলেছি। আমি তোমার ভালো স্ত্রী হতে পারি নাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপরেও তুমি কেন আমার কথা ভাবো? আমি তোমার যোগ্য না আয়ান, প্লিজ আমার কথা আর ভেবো না। তুমি যেমন হও, তুমি আমার স্ত্রী। আমি তো জানি আমার স্ত্রী কেমন। আর যে ভিডিও করে উল্টাপাল্টা নিউজ ছড়াইছে তাকে আমি ছাড়বো না। চুপ করো। নদী সবার দিকে তাকিয়ে বলে, আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নদীর কথাই সবাই এক এক করে প্রশ্ন করলে সবার প্রশ্নের উত্তর দিতে লাগলো। সবাইকে বিদায় করে দিলে পুলিশ বলল, এখনো কেন ছাড়ছেন না? এই নেন প্রমাণ। ওই যে আমার হাজব্যান্ড,
রাকিব কাগজগুলো দেখাও। কাগজগুলো দেখালে পুলিশ চলে গেল। অ্যানকে নদী শক্ত করে জড়িয়ে ধরে বলে, আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনোই ভাবি নাই এমন কিছু হবে। আমি রাইসার সাথে তোমাকে সহ্য করতে পারছিলাম না। যখন শুনি রাইসা তোমার ফিয়ন্সে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি করব বলো? তোমার সাথে যত রাগ দেখাই, আমি যে তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না, তুমি তো জানো। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এমন কাজ করব না। অ্যান নদীর কোমর ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তোর কি মনে হয় আমি মেনে নিলে আর আমার ফ্যামিলি তোকে মেনে নিবে? তুই তোর বাপ আমাকে জেল পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করছিল। আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। সেখানে তোকে বউ করে ঘরে নিয়ে আসবো? অসম্ভব। তোর প্রতি যে ভালোবাসা ছিল সব উঠে গেছে। আয়ান, চুপ, একদম চুপ। আমার নাম তোর মুখেও নিবি না। এখান থেকে বের হ তোরা। আয়ন নদীকে ধাক্কা দিয়ে বের করে দিলে হঠাৎ করে নদী চমকে উঠে বলে, আয়ান। নদীর মুখে আয়নের কথা শুনে সবে ভুরু কুঁচকে তাকালো। আয়ন বলে উঠল, বেআইন যাবেন না নাকি আর কতক্ষণ এখানে বসে থাকবেন? সবার খাওয়া শেষ, আপনারটা খেয়ে নেন তাড়াতাড়ি। উফ, আপু তুমি এত কিভাবে বলো তো? বোন তাড়াতাড়ি খা। নদী সবার কথা শুনে পিছনে সামনের দিকে ঘুরে চোখ বুলিয়ে দেখতে লাগলো। নদী নিজেকে রেস্তোরাঁ দেখে বুকে তিনবার থুতু দিয়ে ভাবতে লাগলো, উফ, তাহলে এতক্ষণ কল্পনা করছিলাম। উফ, কি জঘন্য কল্পনা ছিল। আল্লাহ, এমন যেন কখনোই না হয়। আপনার কি ঝাল লাগছে নাকি? পানি খেয়ে নেন। নদীর চোখের কাছে হাত দিলে নদী চোখের পানি তাড়াতাড়ি মুছে ফেলল। আয়নের হাত থেকে পানি খেতে লাগলো। পানি খেয়ে সবার সাথে বের হয়ে গেল। নদী আয়নের বাইকে উঠে পড়ে। আয়নের কাঁধে হাত দিয়ে বসে থাকলো। তুলি উঠে বসলো। আয়ন বাইক চালাতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করে আয়ন বলে উঠল, ভাইয়া, ওনাদের আজকে আমাদের বাসায় থাকতে বলি। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় একা পাঠানো উচিত না। আম্মু জানলে দুইজনকে মেরে ভর্তা বানাবে। সারাদিন হবু বউ নিয়ে ঘুরছি। আমরা কি ওনাদের সাথে খারাপ কিছু করছি নাকি? আর উনি তো আমার ভাবি হবেই। আরে ওই বাসায় যাওয়া যাবে না, আমাদের ট্রেনে তুলে দিয়ে আসো। আমরা রেখে আসবো। দরকার নাই। এই বেআইন, আপনি সবসময় এত বেশি বুঝেন কেন? আয়ন ঠিক বলছে, চলো ওঠো। আয়নের বাইকে তুলি উঠে পড়ল। আয়নের বাইকে নদী তুলি উঠল। রূপা রাফি যেতে লাগলো। নদীদের বাসায় যেতে যেতে রাত 8টা বেজে গেল। দুজন নদীদের বাসার সামনে গাড়ি থামিয়ে দিল। তিনজন নেমে পড়ল। রূপা বলে ওঠে, ভেতরে আসো দুজন। না, আপনারা যান। ও বেআইন, আমার তেল প্রায় শেষের দিকে, টাকা দেন। আয়নের কথা শুনে সবাই ভুরু কুঁচকে তাকালো। রূপা বলে ওঠে, কত লাগবে বলো। আপনারটা লাগবে না, বেআইনকে নিয়ে ঘুরেছি তাই বেআইন দিবে, টাকা দেন। এই ফালতু মজা বাদ দে, চল বের হ। আঙ্কেলের চোখে পড়লে সমস্যা হবে। কিসের ফালতু মজা? বেআইন টাকা বের করেন। আমার থেকে টাকা নিবে, দিব নাকি? নদী ইট তুলতে যাবে, অ্যান সাথে সাথেই বলে, আরে আরে, আমি মজা করছি। ওইটা দিয়ে বাইকে মারলে আমার বউ ব্যথা পাবে। আমি ব্যথা পাবো মানে? আরে আপনি না আমার বাইক, আমার প্রথম বউ। ভালো তো, বউ নিয়ে ভাগ এখান থেকে। নদী, তুই কেন বলিস? তোমার দেবর হবে জন্য কি মাথায় তুলে রাখবো নাকি? আব্বুকে বলা যাবে? তোমাদের সাথে দেখা হয়েছিল, পরে রেখে গেল। না না, আমি তোমার আব্বুর সামনে যেতে পারবো না, আমার ভয় লাগে ভাই। আয়ান, বাইক ঘোরা। মিথ্যে কেন বলবেন? আঙ্কেল জানে না আপনারা আমাদের সাথে ছিলেন? না, আব্বু জানে, আমার বান্ধবীদের সাথে দেখা করতে গেছি। আম্মু শুধু জানে। বাহ বাহ, মেয়ে তো না যেন তুলসী পাতা। আল্লাহ আমার মাইয়া দিলে মায়ের মতো যেন একদম হয় না। আয়নের কথা শুনে নদী রেগে মারতে যাবে। আয়ন সাথে সাথে বাইক স্টার্ট দিয়ে পিছনে ঘুরে মুখ ভেঙচি দিল। তুলি ভুরু কুঁচকে তাকিয়ে বলে, এই কাহিনী কি? আপু, তুই কি বেয়াইয়ের উপর ক্রাশ খেয়েছিস নাকি? আমি কিন্তু খেয়াল করেছি তুই বেয়াইয়ের শরীরে ঘ্রাণ নিয়েছিলি, এমনকি বউ জামাইয়ের মতো জড়িয়েছিলি। চুপ কর, কি বলিস? মাথা খারাপ নাকি? ভেতরে চল।
তিনজন ভিতরে চলে গেল। আয়ন রাফি বাসায় যেতে যেতে 10টা বেজে গেল। দুজন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই আয়নের আম্মু দরজা খুলে দিল। দুজন ভেতরে যেতেই আয়নের আম্মু বলল, সারাদিন দুজন কই ছিলেন? আম্মু একটু ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেছে। দুই ভাই কি শুরু করেছেন বলবেন? আপনাদের সাথে 3টা মেয়ে ছিল, কারা ছিল? রাফি ঢোক গিলতে লাগলো। আয়ন বলে ওঠে, আমার বান্ধবী আর আমরা বড় হয়েছি। সেখানে মেয়ে মানুষ বাইকের পিছনে থাকতে পারে, এখানে এভাবে বলার কি আছে? বুঝেছি, নোংরামি বের করছি। তোর বিয়েটার ডেট দিয়ে দেব, দুজনের বিয়ে একসাথে করাবো। মানে কি? আমি বিয়ে করব না। এখন মেয়ে নিয়ে ঘোরার সময়, প্রেম করার সময়। বউ নিয়ে ঝামেলা কাঁধে নিয়ে ঘোরার সময় না। আয়ন কথাটা বলে চলে যেতে নিলে আয়নের আম্মু রেগে বলে, পুরো বাদর হয়েছে, লজ্জা শরম বলে কিছু নেই। কতটা খারাপ মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। মায়ের সামনে এইসব কথা বলতে লজ্জা করছে না? কুত্তা একটা। রাফি ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু শান্ত হও তুমি। আম্মু শান্ত হও, তুমি তো জানোই আয়ান ওইরকম, ওর কথা ধরে লাভ আছে? চলো ভিতরে যাই। রাফি ওর আম্মুকে শান্ত করে নিয়ে যেতে লাগলো। আইন রুমে গিয়ে ফ্রেশ হয়ে উপর হয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে গেল। 1 মাস পর আইন নদীকে টান দিয়ে এক রুমে নিয়ে গিয়ে খাটের উপর ফেলে দিয়ে বলল, ওই ছেলেটার সাথে নাচলে কেন? দুলা ভাইয়ের বন্ধু হয়, আর আমি যেহেতু বিআইন হই সেখানে এইসব হবেই। কিসের বেআইন? তুমি আমার স্ত্রী। আমার স্ত্রী হয়ে পর পুরুষের সাথে এত ঘষাঘষি করতে পারবে না। আমি বিয়ে মানি না, সেখানে তো তোমার স্ত্রী। বিয়ে মানো বা না মানো, তুমি নিজেও ভালো করে জানো আমি তোমার হাজব্যান্ড। আমার সাথে বেশি বুঝো না, বেশি বুঝলে কিন্তু বাচ্চার মা বানানোর ব্যবস্থা করে দিব। আইনের কথা শুনে নদী রেগে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলে, ছি, কি জঘন্য ভাষা! কি করবি তুই? হ্যাঁ, কাপুরুষ কোথাকার! জোর করে শরীর পাবি, ভালোবাসা কোনোদিনও পাবি না। আয়নের রাগ হতে লাগলো। আয়ন নদীকে ধাক্কা মেরে সোজা দরজা লাগিয়ে দিয়ে দিল। নদী বলে ওঠে, আয়ান দেখো, আমি কিন্তু চিৎকার দিব। আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করো না, আমি কিন্তু চিৎকার দেব। আয়ান রেগে কোনো কিছু না বলে সোজা নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী চিৎকার করার আগেই আইন নদীর ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আইন রাগের বশে নদীর শাড়ির আঁচল খুলে বুকের উপর থেকে ফেলে দিয়ে ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আইনের শক্তির সাথে নদী পেরে উঠল না। আইন নদীকে আদর করতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদীর আগে কষ্টে চুপ থেকে চোখের পানি ফেলতে লাগলো। আইন আদর করতে করতে ক্লান্ত হয়ে নদীর উপর শুয়ে থাকলো। আইন ঘড়ির দিকে তাকাতেই আইন নদীর উপর থেকে উঠে বলে, এইটা করতে বাধ্য করলে আমি ভুলে তোমার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলছিলাম। সেদিন আমি তোমাকে বিয়ে করি, তারপরও তুমি আমাকে যা না তাই বলছো। আমি ভুল করছিলাম। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি নিজেও বাসতে, সেখানে কেন এমন করো? আমি ভুল করছিলাম, কতবার ক্ষমা চাইছি। কেমন ভালোবাসো যে ক্ষমা করতে পারো না? আইনের কথাই নদী বলে ওঠে, চলে যাস কেন? আয়, আবারও ঝাঁপিয়ে পড়। তুই আবারও প্রমাণ করলি তুই আমাকে না, আমার শরীরকে ভালোবাসোস। একদম ঠিক, তোমাকে আসলে ভালোবাসি না, আমি তোমার শরীরকেই ভালোবাসি। কি করবে? হ্যাঁ করো। ছি, এই কথা স্বীকার করতে লজ্জা লাগে না? না, একদম লাগে না। সবাই শরীরকে ভালোবাসে, কয়জন মনকে ভালোবাসে? মন দিয়ে কি হবে যদি শরীর না পায়? বাবা যদি না হতে পারি? আইনের কথা শুনে নদী রাগে দুঃখে বলে, স্টপ আয়ান, প্লিজ স্টপ করো, প্লিজ চুপ করো। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি একটা নোংরা মনের মানুষ। তোমাকে জীবনে ভালোবেসে বিশ্বাস করে বড় ভুল করেছিলাম। আজ সেই ভুলের মাসুল আমাকে দিতে হলো। ঠিক, আমাকে ভালোবেসে আসলে ভুল করছো। আমি নোংরা মনের মানুষ। শুনো, তোমার যেটা ভালো লাগে ওইটাই ভালো। শুধু একটা কথা মাথায় রাখবে, আমি তোমাকে ভালোবাসি, আর আমার লাইফে শুধু তুমি আছো আর তুমি থাকবে। চুপ, ওই মুখে ভালোবাসার কথা একদম বলবে না। এটা কখনোই ভালোবাসা হতে পারে না। যেইটাই ভালো লাগে ওইটাই ভাবো। শুধু একটা কথা মনে রাখো, তুমি আমার না হইলে কারো হবে না। অ্যান্ড কথাটা বলে নিজের পোশাক ঠিক করে বের হয়ে গেল। নদীর শাড়ি ঠিক করে কান্না করতে লাগলো।
আইন রুম থেকে বের হয়ে গেল। নদী অনেকক্ষণ কান্না করে রেগে রুম থেকে বের হয়ে গেল। নদী সোজা নিচে চলে গেল। নিচে গিয়ে আইনের কাজিনদের সাথে নাচতে লাগলো। নদীকে পাগলের মতো সবার সাথে নাচতে দেখে সবাই অবাক হয়ে গেল। তুলি নদীকে টান দিয়ে বলতে লাগলো, আপু কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এভাবে ছেলেদের সাথে নাচতে লজ্জা করে না? আব্বু আম্মু দেখলে জানে মেরে ফেলবে। ছাড় আমাকে। নদী তুলিকে সরিয়ে দিয়ে ছেলেগুলোর সাথে বিচ্ছিরিভাবে নাচতে লাগলো। রাফি রূপা দুজন বসে থেকে বলতে লাগলো, তোমার বোনের আবার কি হলো? ওইভাবে নাচছে কেন? বুঝতে পারছি না, এর মাথায় কখন কি ঢোকে আল্লাহ ভালো জানে। ইচ্ছে করছে ঠাস করে থাপ্পড় মেরে আসি, নতুন বউ বলে কিছু করতেও পারছি না। রাফি রূপা কতগুলো বলতে লাগলো। নদী ড্রিঙ্কসের বোতল নিয়ে ড্রিঙ্কস করতে লাগলো আর শাড়ির আঁচল ফেলে দিল। সবাই অবাক হয়ে তাকালো। আইনের আব্বামু নদীর আব্বামু থ হয়ে গেল। নদীর আব্বু রেগে নদীর কাছে গিয়ে চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। নদীর আব্বু রেগে বলে ওঠে, এভাবে নোংরামি করতে লজ্জা লাগে না? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? নদী কান্না করতে করতে বলে, আব্বু আমি একটা খারাপ মেয়ে, আমার কাছে এটা কম বিষয়। নদীর কথা শুনে নদীর আব্বু রেগে মারতে যাবে। নদীর আম্মু টান দিয়ে নিজের কাছে দিয়ে বলল, নদী কি হয়েছে? এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? সবাই কিসব বলছে? মান সম্মান শেষ করে দিবি নাকি? নদী ওর আম্মুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমি তো মান সম্মান রাখি নাই আম্মু, আমাকে আমার মতো থাকতে দাও। আমি ভালো মেয়ে নই, আমি পতিতালয়ে কাজ করব এখন থেকে। নদীর কথা শুনে নদীর আম্মু থাপ্পড় মারতে যাবে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে শাড়ির আঁচল তুলে দিল। ড্রিঙ্কসের বোতল হাত থেকে কেড়ে নিয়ে বলল, তুমি কি চাচ্ছ? কি শুরু করছো? কি করতে চাইবো? তুই তো সব করছস, আমাকে কি করতে দেস? আমি তো পতিতালয়ে যাওয়ার জন্য রেডি আছি। নদীর কথা শুনে আইন রাগে দুঃখে সজোরে থাপ্পড় মারল। সবাই চমকে উঠল। নদী নিচে পড়ে গেল। নদী ব্যথায় কান্না করতে করতে বলে, থাপ্পড় কেন মারছিস? পারলে মেরে ফেল, আমাকে থাপ্পড় কেন দেস? ও আমি তো খারাপ মেয়ে, আমাকে তো থাপ্পড় মারা উচিত। মার, তুই তো ভালো ছেলে। নদীর কথাগুলো বলে পাগলের মতো হাসতে লাগলো। আইন রাগে দুঃখে ড্রিঙ্কসের বোতলের দিকে তাকিয়ে নদীকে টান দিয়ে তুলে বলল, এটা মার, নিজের রাগ কমা, মার আমাকে। আমি তোর মতো নাকি যে মারতে যাব? ছাড় আমাকে, আমি নাচবো। আয়ান, তুই কেন নদীকে মারছিস? বিআইন, নদীকে নিয়ে রুমে যান। আমি কোথাও যাব না, আমি নাচবো, আমার নাচতে ইচ্ছে করছে। আমার হাত ছাড়, ছাড় আমাকে। নদী আইনের হাত থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। আইন নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নদী, আই এম সরি, প্লিজ এমন করো না, সবাই দেখছে, প্লিজ শান্ত হও। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? আমি তো ব্যবহার করা মেশিন। ছাড় বলছি, আমার শরীর আমি সবাইকে দেখিয়ে বেড়াবো। ছাড় বলছি। নদী প্লিজ চুপ করো। নদীর আব্বু নদীকে টান দিয়ে সামনে নিয়ে এসে থাপ্পড় মারতে লাগলো। চুলের মুঠো ধরে মারতে গেলেই নদী হাসতে লাগলো। নদী হাসতে হাসতে বলল, আব্বু আমাকে যত ইচ্ছা মারো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আব্বু আমি অনেক খারাপ মেয়ে হয়ে গেছি। আব্বু আমি তোমাকে অনেক ধোঁকা দিয়েছি। তুমি আমাকে যত ইচ্ছা মারো, আমার ভেতরের কষ্টগুলো কাছে এসব মার কিছুই না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমি খুশি হব। আব্বু তোমাকে ধোঁকা দেওয়ার শাস্তি আমি প্রতিনিয়ত পাচ্ছি। আমাকে মারো আব্বু। নদীর কথা শুনে নদীর আব্বু ছেড়ে দিল চুল। নদীর আব্বুর চোখে পানি চলে আসলো। নদীকে সোজা করে দাঁড় করিয়ে বলে, নদী, কি হয়েছে মা তোর? এমন পাগলামি কেন করছিস? তোর মনের ভিতরে কিসের এত কষ্ট? মা বল না, তোর আব্বুকে বল কি হয়েছে, কেন এমন উল্টাপাল্টা কাজ করছিস? নদীর আব্বুকে কান্না করতে দেখে নদীর চোখের পানি মুছে দিতে দিতে বলে, আব্বু আমি একজনকে ভালোবাসতাম, তাকে আমি তোমার থেকেও বেশি ভালোবেসেছি, বিশ্বাস করেছি, কিন্তু সেই আমাকে ভালোবাসে না আব্বু। তোমার মতো আমাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না আব্বু। আমি তোমাকে ধোঁকা দিয়েছি আব্বু। যাকে এত ভালোবাসলাম সেই আমাকে না আমার। নদী কথাগুলো শেষ করে আগে অজ্ঞান হয়ে গেল। নদীর আব্বু ধরে ফেল। আইনের আব্বু বলে, বেআইন, নদী মামুনিকে কোলে নিয়ে নেন, রুমে নিয়ে চলেন। নদীকে কোলে তুলে নিয়ে গেল। সবাই নানা ধরনের কথা বলতে লাগলো।
আয়ন নদী চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়নের চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়ন এক মুহূর্ত ওইখানে না থেকে বাইক নিয়ে বের হয়ে গেল। আয়ন চোখের পানি এক হাতে মুছতে লাগলো আর বাইক চালাতে লাগলো। 4 দিন পর। আয়ান, 4 দিন তোর কোনো খোঁজ খবর ছিল না। কই ছিলি? ফোন বন্ধ কেন? আর তোর এই অবস্থা কেন? তুই কি অ্যাক্সিডেন্ট করেছিলি নাকি? বাইক কন্ট্রোল করতে না পেরে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেছিল। 3 দিন অজ্ঞান ছিলাম, মাথায় একটু বেশি ব্যথা পেয়েছিলাম। আয়নের কথা শুনে আয়নের আম্মু বলে ওঠে, কি তুই ঠিক আছিস বাবা? আয়নের আম্মু আয়নকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে কান্না করে দিয়ে বলে, আর বাইক চালাবি না। যদি এর থেকে বড় কিছু হয়ে যেত, আমি আমার সন্তানকে কোথায় পেতাম? একদম আর বাইক ধরবি না। চাবি দে। আয়নর আম্মুকে এভাবে কান্না করতে দেখে মুচকি হাসি দিয়ে আয়নের আম্মুর চোখের পানি মুছে দিতে দিতে বলে, আম্মু, বাচ্চাদের মতো কান্না করছো কেন? আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছে কেউ জানে না আম্মু। আর তোমার দোয়া আমার উপরে আছে, ইনশাল্লাহ আমার কিছু হবে না। আল্লাহ যখন চাইবে তখন আমাকে নিয়ে যাবে আম্মু, কান্না করো না, আমি একদম ঠিক আছি। আয়নর আম্মুর কপালে চুমু দিয়ে চলে গেল। শির বইতে গেলে দেখে রূপা রাফি আয়নকে দেখে চমকে গেল। আয়নকে বলে ওঠে, আয়ান, কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা, কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট করেছিল, 4 দিন অজ্ঞান হয়েছিল। তারপরও বাইকের চাবি ছাড়বে না। যার যা ইচ্ছে করুক, আমার কি তাতে? কথাগুলো বলেই কান্না করতে লাগলো। রাফি আয়নকে জড়িয়ে ধরে বলে, ভাই, বেপরোয়াভাবে বাইক কেন চালাস? তোর যদি এর থেকে বড় ক্ষতি হইতো তাহলে কি হইতো? আয়ন রাফিকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, কি আর হবে, আমার মৃত্যু হয়তো এর থেকে বেশি কিছু তো হবে না। আয়নের কথা শুনে রাফি রেগে মারতে গিয়েও মারল না। আয়ন রাফির গালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল হেসে। রাফি রেগে বলে, আম্মু, ওকে যত তাড়াতাড়ি পারো বিয়ে করিয়ে দাও। বউ আসলে তখন বউয়ের আঁচল ধরে থাকবে। এমন ফালতু কথা তখন আর বলবে না। বিয়ে না করলে কিভাবে করাবো? জোর করে করাবে। হ্যাঁ, জোর করিয়ে অন্যজনের মেয়ের জীবন নষ্ট করি। ওই যে ছেলে যা জিদ ধরে ওইটাই করে। একবার যদি বলে বউ হিসাবে মানে না, তাহলে ওই মেয়ের কি হবে বুঝতে পারছিস? ওর দিকে ঘুরেও তাকাবে না। এটাই তো ঝামেলা, খালি জিদ নিয়ে থাকে, তেরা কোথাকার। আমার কাজিন আছে, দেখতে মাশাআল্লাহ। আপনারা চাইলে আয়ানকে দেখাতে পারেন, ইনশাআল্লাহ আয়ানের পছন্দ হবে। ও দেখতে অনেক সুন্দর, ব্যবহারও অনেক ভালো। কোনটা? ওই যে সোনালি না কি নাম, ওই মেয়েটা? জি, ফিরনের দিনে তো এসেছিল। হ্যাঁ, মেয়েটা মাশাআল্লাহ, যেমন দেখতে তেমন সুন্দর তার ব্যবহার। কিন্তু ওই রাজি হবে না দেখতে যেতে। আমরা তো যাচ্ছি, আয়ানকে আমি আমাদের বাসায় নিয়ে যাই। ওখানে গিয়ে আমার কাজিনও তো থাকবে। ওর পরীক্ষা শেষ, দুজন দেখা কথাবার্তা বলতে বলতে আশা করা যায় পছন্দ হবে। সব বুঝলাম, আয়ান কি ওই মেয়েকে পছন্দ করবে নাকি? পছন্দ করবে না কেন? আমার দেবর দেখতে খারাপ নাকি? আমার দেবর মাশাআল্লাহ সব দিকে পারফেক্ট। ওকে নিয়ে যেতে হবে, এখন রাজি করতে হবে। তুমি জোর করলে আশা করা যায় শুনবে, আর না শুনলে একটা প্ল্যান করা যায়। কি প্ল্যান? আয়ানকে বলবো আমি যেতে পারছি না, তোর ভাবিকে নিয়ে যা। আর তোমাদের গ্রামের বাড়িতে যাবে, সেখানে গিয়ে কিছুদিন থাকবে। আমি গিয়ে তোমাদের দুইজনকে নিয়ে আসবো। আরে ধ্যাত, তোমাকে রেখে গেলে আমার দাদিমারা আমাকে বাসা থেকে বের করে দিবে। আয়ানকে কিভাবে নিতে হয় ওটাই আমি দেখে নেব। সাইডটাও কাজ করব। রূপা রান্নাঘরে চলে গেল। আয়ন রুমে বসে থেকে চোখের পানি ফেলতে লাগলো। আয়ন চোখের পানি মুছতে মুছতে ভাবতে লাগলো, না, আর কোনো চোখের পানি না। আমি স্পর্শ করেছিলাম দেখে ওই এত মানুষের মাঝে নিজেকে পতিতালয় খারাপ মেয়ে নিজেকে ভাবলো। ওকে আমি ডিভোর্স দিব, পেপারগুলো সাইন করে নেই। আয়ন পাঞ্জাবির পকেট থেকে ডিভোর্স লেটার বের করে সাইন করে দিল। সাইন করে আলমারিতে লুকিয়ে রেখে আয়ন হাতের মাথার ব্যান্ডেজ খুলে শার্ট প্যান্ট নিয়ে গোসল করতে চলে গেল। গোসল করতেই ক্ষত জায়গায় জ্বলতে লাগলো। আয়ন গোসল তাড়াতাড়ি শেষ করে শার্ট প্যান্ট পরে নিয়ে বের হইলে দেখে ওর ভাবি রুমে বসে আছে। আয়ন বলে ওঠে, ভাবি কিছু বলবেন? আয়ান, আমরা গ্রামে যাব, তুমিও আমার সাথে যাবে? এইটাই শেষ কথা, এখন তুমি বলো যাবে নাকি? যদি না যাও তাহলে ভেবে নেব তুমি আমাকে বোন বা ভাবি হিসেবে ভালোবাসো না। তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ঘৃণা করো।
রূপার কথা শুনে আয়ন ভুরু কুচকে তাকিয়ে বলে, ভাবি এইসব কি বলেন? যা বলছি একদম ঠিক। এখন তুমি ভেবে দেখো কি করবে। ভাবি আমার এই অবস্থায় কিভাবে যাব? সমস্যা নাই, তোমার সেবা করার জন্য তোমার ভাই আমি আছি তো। আরে ধ্যাত ভাবি, নতুন নতুন বিয়ে হয়েছে, কোথায় হানিমুনে যাবেন তা না করে গ্রামে যাবেন, আবার এই কাটা ছেঁড়া মানুষকে নিয়ে। আমি এত কিছু শুনতে চাই না। তোমার হাতে ছিঁড়ে যাওয়া জায়গা কিছুটা তো শুকিয়ে গেছে, কয়েকদিনই ঠিক হয়ে যাবে। আচ্ছা আমাকে বলেন তো, আপনাদের মাঝে হাড্ডি হয়ে যে কি হবে? আমি গেলে অশান্তি হবে, আমি যেখানে যাই সেখানে ঝামেলা হয়। অত কিছু আমি বুঝি না, আর কোনো কিছু শুনতেও চাই না। আচ্ছা ধরলাম গেলাম, আঙ্কেল আন্টি আপনার ফ্যামিলি মানুষজন কেমন চোখে দেখবে আমাকে বুঝেন? সবাই বলবে ছেলেটা কি বেহায়া, ভাই ভাবির সাথে চলে এসেছে। পেঁচিয়ে কথা বলে লাভ নাই, আব্বু আম্মু নিজেও বলেছে ওয়েট কল দেই। রূপার আব্বুকে কল দিলে নদীর আব্বু কল রিসিভ করে বলে, হ্যাঁ রূপা মা বল। আব্বু আয়নকে নিয়ে গেলে নাকি এই সবাই ওকে বেহায়া বলবে, এই জন্য ও যাবে না। তুমি ওর সাথে কথা বলো তো। রূপা আয়নের কাছে দিল। আয়ন নদীর আব্বুর সাথে কথা বলতে লাগলো, আর রূপা ব্যাগে আয়নের সব কিছু গুছিয়ে তুলতে লাগলো। আয়ন কথাগুলো শেষ করে রূপার কাছে দিলে রূপা বলে, খাবার খেয়ে বের হব। ভাবি তারপরও আমার ভালো লাগছে না, প্লিজ। বুঝেছি, আমাকে ঘৃণা করো, ওকে যাওয়া লাগবে না। ধ্যাত ভাবি বারবার কি বলেন? আপনাকে ঘৃণা কেন করব? তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। রূপা চলে গেল। আয়ন উপায় না পেয়ে আয়ন খাটে বসে পড়ল। হঠাৎ করে টেবিলের দিকে চোখ গেল। আয়ন চলে গেল, টেবিলের সামনে বসে চিঠি লিখতে লাগলো। লেখা শেষ করে কাগজটা ছিঁড়ে নিল। ডিভোর্সের কাগজ দুইটা একসাথে করে ব্যাগের ভিতর রেখে দিল। আয়ন রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে খাবার খেয়ে আয়নোর আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। স্টেশনে নামিয়ে দিলে তিনজন নেমে সোজা ট্রেনে উঠে পড়ল। আয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকলো। রাফি রূপা নিজেদের মতো গল্প করতে লাগলো। আয়ন ভাবতে লাগলো, আমরা তিনজন যাচ্ছি, নদী কোথায়? ওনার সাথে তো দেখা করতে হবে, ভাবিকে জিজ্ঞেস করব নাকি? আয়ন রূপার দিকে তাকাতেই রূপা বলে, কিছু বলবে? আঙ্কেল আন্টি যাবে না? ওরা সবাই আগে চলে গেছে। ও আচ্ছা। আয়ন আর কিছু বলল না। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। 8টার সময় ট্রেন থেকে নামলো। আয়ন কাঁধে ব্যাগ নিল। রাফি ওদের লাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ন রূপা রাফির পিছন পিছন যেতে লাগলো। একটা সিএনজি ভাড়া করে তিনজন উঠে পড়ল। বাসার সামনে নামিয়ে দিলে রাফি ভাড়া দিল। রূপা আয়নকে বলল, আসো। আয়ন রূপার সাথে যেতে লাগলো। শত দরজা নক করলে দরজা খুলে দিল কাজের লোক। তিনজন ভিতরে গেল। রূপা সবার সাথে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। সাথে রাফিও সবার সাথে কুশল বিনিময় করলো। আয়নকে দেখে নদী অন্যদিকে ঘুরে তাকালো। রূপা আয়নকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। তুলি বলে ওঠে, আয়ন ভাইয়া তোমার কি হয়েছে? আয়ান তুমি 4 দিন কই ছিলে? আর তোমার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছিল, 4 দিন নাকি হসপিটালে অজ্ঞান হয়েছিল। মাথায় ভালোই ব্যথা পেয়ে হাতে অনেকটা ছড়ে গেছে, আর রুমে একা একা থাকবে তাই টেনে নিয়ে চলে এসেছি। রূপার কথা শুনে দাদিমা বলে ওঠে, ভালো কাজ করছো, মাশাআল্লাহ। আমার তো বয়ফ্রেন্ড হিসাবে অনেক পছন্দ হয়েছে। রাফির দিক থেকে নজর সরিয়ে নিয়ে আয়ান তুমি আমার বয়ফ্রেন্ড হবে? দাদিমার কথা শুনে আয়ান সাথে সাথে হেসে দিল। আয়ান দাদিমার সামনে হাত ঢুকে বসে পড়ল। ডিয়ার, অল্প বয়সের সাদা চুলওয়ালা মাইয়া, আপনি কি আমার অল্প বয়সের গার্লফ্রেন্ড হবেন? আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। দাদিমা আয়নের হাতে হাত রেখে লজ্জায় মুখ বানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই। আয়ন হেসে উঠে পড়ল। আয়ন বলে উঠে, উফ ভাবি, এত সুন্দর গার্লফ্রেন্ডকে লুকিয়ে রাখছিলেন কেন? গার্লফ্রেন্ড এখানে লুকিয়ে আছে দেখে তো আমি সুন্দর গার্লফ্রেন্ড পাচ্ছিলাম না। যাক, এখানে এসে ভালোই হইল, গার্লফ্রেন্ড পাইলাম অল্প বয়সের। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। হঠাৎ করে সিঁড়ি দিয়ে নামা মেয়েটার দিকে চোখ গেলে আয়ন চমকে গেল। আয়নকে দেখে মেয়েটা চোখ বড় বড় করে ফেল। আয়নকে দেখে মেয়েটা বলে ওঠে, মিস্টার আয়ান, আপনি এখানে? আপনি এখানে?
এটা আমার বাসা, আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? আপনি কি আমার ফ্যামিলির কাছে বিচার দিতে এসেছেন নাকি? কিসের বিচার? আমি এখানে ঘুরতে এসেছি, আর আপনি এই বাড়ির মেয়ে। আগে জানলে কখনোই এই বাড়িতে পা রাখতাম না। কি হয়েছে আয়ান? সোনালির সাথে তোমার আগে দেখা হয়েছিল নাকি? আমার বেয়াদ্দপ একটা ছেলে। আপু আমাকে থাপ্পড় মেরেছিল রাস্তায়। আয়ন কি বলে? থাপ্পড় খাওয়ার কাজ করলে মানুষ থাপ্পড় মারবেই। আমি চাইলে কিন্তু আমার প্রতিশোধ আমি নিতে পারি। মামনি, যা হবার হয়েছে। আয়ান রূপার দেবর হয়। সোনালি অবাক হয়ে বলে, এমন খচ্চর ছেলে দুলাভাইয়ের ভাই কিভাবে হয়? ভাবি আপনার কি হয়? চাচাতো বোন। ও, যাই হোক, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নাই। এখানে ঘুরতে এসেছি, কারোর সাথে ঝামেলা চাচ্ছি না, শান্ত হয়ে থাকতে চাচ্ছি। তুলি, আয়ানকে নিয়ে যা। তুলি আয়নকে নিয়ে চলে গেল। সোনালি চলে গেল। রূপা বলে ওঠে, যাক বাবা, এই দুটোর সাথে আগেই ঝামেলা হয়ে আছে। বিয়ে কথা বাদ দেই, এদের দ্বারা বিয়ে করানো সম্ভব না। বিয়ে মানে? আয়ানের সাথে সোনালির বিয়ে ঠিক করতে চাইলাম। ওদের দুজন একে অপরের সাথে কথা বললে দুজন একে অপরকে পছন্দ করবে। উল্টা দেখি এদের মাঝে ঝামেলা বেজে আছে। নদীর দাদিমা হেসে বলে, আরে ঝগড়ার পরে ভালোবাসা আছে। ওর দাদুকে তো আমি আগে সহ্য করতে পারি নাই। আস্তে আস্তে তাকে কিভাবে ভালোবেসে ফেলেছিলাম, তাকে ছাড়া কিছুই বুঝতাম না। ও মা গো, দাদিমা তুমি দাদুকে আগে সহ্য করতে পারতে না? রূপার কথা শুনে দাদিমা লজ্জা পেয়ে গেল। সবাই কথা বলতে লাগলো। এদিকে আয়ন তুলির কথা বলতে লাগলো। আর বলো না, তোমার কাজিন একটা ফালতু অহংকারী মেয়ে একটা। আপু তো অনেক ভালো। ভালো না ছাই। বাদ দেন, ফ্রেশ হয়ে নিন। আয়ন ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বসে থাকলো। আয়ন ব্যাগের দিকে তাকিয়ে থেকে ডিভোর্সের কথা মনে পড়ে গেল। আয়ন হঠাৎ চোখ বন্ধ করে থাকলো। হঠাৎ করে সোনালি রুমের ভিতর ঢুকে বেরোলো। আমাদের বাড়িতে অতিথি হয়ে আসলে আমার বোনের দেবর হয়ে এত তেজ নিয়ে কথা বলে কি হলো? সেই তো আমাদের ফ্যামিলির ভিতরে বিয়ে করালে। সোনালি কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। সোনালি আয়নের মুখের কাছে এসে বলল, তোমাকেও আমি বিয়ে করে নেব, তোমাকে আমার স্বামী বানিয়ে ছাড়বো। আয়ন রেগে সোনালিকে ধাক্কা দিয়ে বলে, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? কখনোই না। আমি একজনকে ভালোবাসি, আর তাকে সারা জীবন ভালোবাসবো। এত ভালোবাসো যে সেই তোমাকে ছেড়ে চলে গেছে? আজও জানো না সে কোথায় আছে? দেখো গা, তার বিয়ে হয়ে 5 বাচ্চার মা হয়ে গেছে। এখান থেকে যাও, বিরক্ত করো না। আই লাভ ইউ জান। আই হেট ইউ। ওফ জান, হেট আছে, একদিন লাভ বলবে, অপেক্ষায় থাকলাম মেরি জান। এত বেহায়া কেন তুমি? প্রিয় মানুষকে পেতে যতটা বেহায়া হতে হয় হব, তাও আমি তোমাকে আমার করে ছাড়বো। তোমার কথাটা শুনে কিছু কথা মনে পড়ল। ধন্যবাদ। কি কথা? এই যে তুমি একটা জিনিস বুঝিয়ে নিলে, যাকে আমরা ভালোবাসি সেই যদি ভালো না বাসে, জোর করে সেরামি করে তাকেও পাওয়া যাবে না। তুমি যেমন বলছো, আমি তোমাকে পাওয়ার জন্য যত বেহায়া হওয়া লাগে হব, কিন্তু আমি তো জানি আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবো না। দেখা যাবে, আমার ভালোবাসা সত্যি হলে তুমি আমারই হবে। এখান থেকে যাও। ভালোবাসি জান তোমাকে। সোনালির কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। আয়ন উঠে দাঁড়িয়ে বলে, সোনালি, যাও প্লিজ। আয়নের গালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল। আয়ন ওর দিকে তাকিয়ে গাল মুছতে লাগলো। আয়ন ভাবতে লাগলো, তার মানে নদীকে আমি শুধু শুধু বিরক্ত করছি। আমি সেম সোনালির মতো কাজ করছি না, আর এমন করব না। আমি নিজেকে চেঞ্জ করব, যেভাবে হোক ওর সাথে একা একবার দেখা করতে হবে। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। 9টার দিকে আয়নকে ডাক দিয়ে নিয়ে গেল। আয়ন সবার সাথে বসলো খাবার খেতে। সোনালি বলে ওঠে, ডিয়ার শত্রু, এটাই তোমার জন্য রান্না করেছি। দেখো, আগের থেকে ভালো রান্না হয় নাকি? জঘন্য হবে দেখে বোঝা যাচ্ছে। আয়ান, শত্রু বলে কথা, ওর ভিতরে বিষও মিশিয়ে দিতে পারে। আমি আগ্রহ নিয়ে রান্না করেছি আয়ান। আমি তোমাকে বিষ দেব তোমার মনে হয়? তুমি এটা ভাবো কিভাবে? ভাবি, ওনারটা দেন তো।
খাওয়া লাগবে না, আমি তো বিষ মিশিয়েছি। মজা করছি, আমি তোমাকে রাগানোর জন্য বলছি। আমি এইটা বিশ্বাস করি তুমি আমার ক্ষতি কখনোই করবে না। আয়নের কথা শুনে সোনালি খুশি হয়ে গেল। সোনালি খুশি হয়ে আয়নকে খাবার বেড়ে দিতে লাগলো। নদী এইটা দেখে না দেখার ভান করে চুপচাপ খেতে লাগলো। আয়ন সোনালির তরকারি দিয়ে খেতে লাগলো। আয়নের দিকে সোনালি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলে আয়ন বলে, মুখের দিকে তাকিয়ে থাকো কেন? প্যাঁচার মতো দেখতে এত ঢং করো কেন? জানো কেন তাকিয়ে আছি? পেঁচার মুখে এইসব ভালো লাগছে না। তাহলে খেও না, দাও। এই মজা করছি, ছাড়ো। আয়ন সোনালির দুষ্টামি দেখে সবাই মিটিমিটি হাসতে লাগলো। নদী রেগে বলে ওঠে, হচ্ছেটা কি? খাওয়ার সময় এত ঢং করছিস কেন রে সোনালি? কি করলাম আপু? আয়ান তো আমাকে রাগানোর চেষ্টা করছে। ঢং দেখে বাঁচি না, কেউ না খাইলে জোর করার কি আছে, যত সব। নদী কথাগুলো বলে রেগে চলে গেল। সোনালি ভ্যাবাচাকা খেয়ে বলে, এই নদী আপু এখন এমন হয়েছে কেন? খালি রেগে যায়। বাদ দাও ওর কথা, তোমরা খাও। সবাই মিলে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন হাত ধুয়ে উঠে চলে গেল। রুমে গিয়ে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেল। সকালে সোনালির ডাকে ঘুম ভেঙে গেল। আয়ন লাফ দিয়ে উঠে বলে, কি হয়েছে, ডাকছো কেন? কত ঘুমাবে? ওঠো, ফ্রেশ হয়ে নাও। সকালের গ্রামটা ঘুরতে অনেক ভালো লাগবে তোমার। ওঠো। যাও, আমি আসছি। আয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে সোনালির সাথে বের হয়ে গেল। সোনালির সাথে সারাদিন ঘুরে দুপুরে বাহিরে খেয়ে বাসায় চলে আসলো। বাসায় আসলে নদী বলে ওঠে, কি রে সোনালি, দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস নাকি? একটার পর একটা পুরুষের সাথে সারাদিন কোথায় ছিলি? পরপুরুষ হবে কেন? ও তো আমার ফ্রেন্ড হয়। প্রথম দিনে তো দুজন যেভাবে উঠলি দেখে তো মনে হইল একে অপরকে সহ্য করতে পারস না। আমি করতে পারি, ও আমাকে করতে পারে না। ইনশাল্লাহ আস্তে আস্তে আমাকে সহ্য করতে পারবে। আয়ান রুমে যাও। আয়ান রুমে চলে গেল। রূপা সোনালীকে বলল, সোনালি সত্যি করে বলবি আয়ানকে তোর কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? উত্তর দে। ভালোই লাগে। কেমন লাগবে? ও আচ্ছা, যা। সোনালি চলে গেল। নদীর রাগ হতে লাগলো। নদী সোজা চলে গেল সাদে। সোনালির আম্মু আয়নকে খেতে ডাকলে সোনালি বলে ওঠে, আমরা খেয়ে এসেছি আম্মু, কেউ খাবে না, ঘুমাতে গেলাম। সোনালি রুমে ঢুকে পড়ল। সবাই যার যার রুমে চলে গেল। সবাই ঘুমিয়ে গেলে নদী আয়নের রুমে চলে গেল। রুমে গেলে দেখে আয়ন শুয়ে থেকে ফেসবুকিং করছে। নদীকে দেখে আয়ন বলে, ও আপনি এসেছেন? কি পেয়েছিস তুই? সোনালির শরীর টেস্ট করার ইচ্ছে হয়েছে নাকি? আমার কাজিনের যদি কিছু হয় আয়ান, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার থেকে খারাপ কেউ হবে না। আমি এতদিন কিছু বলি নাই, আমাকে ভাবিস না সরল, আমি কিচ্ছু করতে পারবো না। নদী আয়নকে অনেক ধরনের কথা বলতে লাগলো। আয়ন খাট থেকে উঠে ব্যাগ নিয়ে কাগজ বের করে নদীর দিকে যেতে লাগলো। নদী রেগে আয়নের গালে থাপ্পড় মেরে বলে, আবারও আমার উপরে ঝাঁপিয়ে পড়বি নাকি? আয়নের মাথা ঘুরে উঠলো আর নিজেকে শক্ত করে নিল। আয়ন নদীর দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল, আমি এইটা দেওয়ার জন্য আপনার সামনে দাঁড়িয়েছি। কিসের কাগজ? ডিভোর্সের। আয়নের কথা শুনে নদীর বুকের ভিতর কেঁপে উঠলো। আয়ন নদীকে বলে উঠল, এই যে কলম, সাইন করে দেন। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি। আপনি এটা সাইন করে দেন। আপনাকে প্রমিস করছি আর কোনোদিন আপনার কাছে যাব না। আমি আপনাকে ভালোবাসার কথা বলবো না। আপনি যে আমার ভালোবাসার মানুষ ছিলেন আমি ভুলে যাব। সাইন করে দেন। আর সেই দিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি কখনোই ভাবতে পারি নাই আপনাকে স্পর্শ করার জন্য আপনি পতিতালয় যেতে চাইবেন, নিজেকে খারাপ মেয়ে বলবেন আর সবার সামনে নিজের শরীর দেখাতে চাইবেন। বিশ্বাস করেন, আমি যদি জানতাম এমন কিছু করবেন, আমি আল্লাহর কসম আপনার আশেপাশেও আমি যেতাম না। আমি ভেবেছিলাম আপনি আমাকে এখনো একটু হইলেও ভালোবাসেন। আমি ভাবতেও পারি নাই আপনি আমাকে এত ঘৃণা করেন। অ্যান কথাগুলো বলে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। নদীর চোখের পানিগুলো টলমলো করতে লাগলো। আয়ন বলে ওঠে, আপনি যদি চান আমার ভুলের জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে পারি। আয়ন নদীর পায়ে ধরে ক্ষমা চাইতে যাবে। নদী কয়েক পা পিছিয়ে গেল। নদী কাগজের সাইনগুলো দেখতে লাগলো।
নদী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি সাইন করছো? হ্যাঁ, আপনি করে দেন, তাহলে আর আমার আপনার উপরে কোনো অধিকার থাকবে না। আপনার উপরে অধিকার ছিল বলে আপনার অত কাছে গিয়েছিলাম। সাইন করে দেন, কোনো দিন আর যাব না। আপনি আমার বেআইন হন, এটা আমার মাথায় রেখে দিব। অতীতের জন্য আমাকে ক্ষমা করে দিয়েন। আমার ভালোবাসাটা মিথ্যা ছিল, আমি আপনাকে ভালোবাসতে পারি নাই, তাই আমার প্রতি আপনার এত ঘৃণা। ধন্যবাদ। নদী আয়নের হাত থেকে কলম নিয়ে সাইন করতে গিয়ে হাত থেমে গেল। আয়নের দিকে তাকিয়ে সাইনগুলো করিয়ে দিল। নদীর সাইনগুলো করে আয়নের কাছ দিয়ে দৌড়ে চলে গেল। আয়ন ঠাস করে খাটের উপর বসে পড়ল। আয়নের চোখগুলো ঝাপসা হয়ে যেতে লাগলো, বুকের ভিতর ঝড় উঠতে লাগলো। নদী রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে অঝরে কান্না করতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, ওই তো আমার স্বামী ছিল, আমি রাগের বশে এসব কি করছি? আমি কেন এমন করছি? আমার উপরে তো ওর সম্পূর্ণ অধিকার ছিল। এই আল্লাহ, আমি এটা কি করলাম? রাগের বশে আমি আয়ানকে হারিয়ে ফেললাম। আমি তো আয়ানকে ভালোবাসতাম। আয়ান ছেলে মানুষ হয়ে ভুল করতেই পারে, কিন্তু আমি এটা কি করলাম? আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার পর তো ওই আমাকে বিয়ে করেছিল, তারপর আমি ওকে মেনে নিতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম? নদীর আগে কপাল দেওয়ালের সাথে বাড়ি মারতে লাগলো, কানে ভেঙে পড়লো। এইদিকে আয়ন কাগজটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, একদম কান্না করব না, যে আমার না তাকে কেন জোর করে রাখবো? চলে গেছে, ভালো হয়েছে। আয়ন কাগজটা ব্যাগে লুকিয়ে ফেল। আয়ন খাটের উপর হয়ে শুয়ে পড়ল। সন্ধ্যের দিকে আয়নের ঘুম ভাঙলে আয়ন উঠে ফ্রেশ হয়ে নিল। আয়ন বারান্দায় বসে থাকতে লাগলো, বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সোনালি রুমের ভিতর এসে বারান্দায় আয়নকে দেখে বলল, কি করো? কিছু না। চলো ছাদে যাই, সবাই ছাদে আড্ডা দিচ্ছে, দাদিমা তোমাকে ডাকে, চলো। আয়ন একবার ভাবলো না করবে, পরক্ষণে আবার চলে গেল। সোনালি বকবক করতে লাগলো আর নিজের ভাবনার জগতে পড়ে থাকলো। ছাদে গিয়ে দেখে নদী এক পাশে বসে বারবিকিউ করছে। আয়ন দাদিমার পাশে বসে পড়ল। দাদিমা বলে ওঠে, বয়ফ্রেন্ড এত রুমের ভিতরে থাকতে কেমন লাগে? গার্লফ্রেন্ডের সাথে তো একটু কোথাও বলতে পারো। সরি গার্লফ্রেন্ড। আয়ন দাদিমার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে নদীর হাতে কয়লা ছিটকে লাগলে নদী চিৎকার দিয়ে উঠলে আয়ন দৌড়ে নদীর কাছে চলে গিয়ে হাত ধরে আঙ্গুলে কয়লা লাগা জায়গায় ফু দিতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে আয়নের চোখে চোখ পড়তে আয়ন হাত ছেড়ে দিল। নদীর আম্মু হাত ধরে বলে, কিভাবে কাজ করিস? মন কোথায় থাকে? সব কাজই উল্টে পাল্টা করে ফেলিস। নদী আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন ওইখান থেকে চলে গেল। তুলি দৌড়ে গিয়ে মলম নিয়ে এসে নদীর হাতে দিতে লাগলো। রূপা সোনালি বাকি কাজ করতে লাগলো। নদী আয়নের পাশে বসলো। আয়ন ওর থেকে কিছুটা সরে বসলো। নদী আয়নের দিকে তাকিয়ে আছে। নদীর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে যাবে এমন অবস্থা। আয়ন সবার সাথে আড্ডা দিতে লাগলো, সবার সাথে মজা করতে করতে খেতে লাগলো। সবাই মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিল। সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে সোনালি তাকিয়ে আছে। আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। ওই এভাবে এত কাছে এসে বসে আছো কেন? তোমাকে ডাকতে এসে তোমার ঘুমন্ত চেহারাটা যা দেখতে না, কি বলবো, মন চাইলো সারাদিন তোমাকে দেখে যাই। এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? দূর যাও তো, খালি ফালতু কথাবার্তা। আচ্ছা চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, নদীর পাড়ে যাবো আজকে। ও হ্যাঁ, আমি তো কিছু ছবি তুলতে চাইছিলাম, ওয়েট আমি ফ্রেশ হয়ে আসছি। অ্যান্ড কথাটা বলে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে ফোন চার্জ থেকে খুলে সোনালির সাথে নিচে নেমে গেল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। অ্যান বলে উঠল, গার্লফ্রেন্ড চলেন হাঁটাহাঁটি করে আসি। অ্যানের কথা শুনে সবাই বলে, আমার কি সেই বয়স আছে? তোমরা যাও। ওকে থাকেন। অ্যান সোনালির সাথে বের হয়ে গেল। নদী ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সোনালি আয়ন সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসে চলে আসলো। আয়ন গেট দিয়ে সোনালিকে নিয়ে কথা বলতে বলতে আসতে লাগলো। কি ব্যাপার, গাড়িটা কেমন চেনা চেনা লাগছে? আমাদের গাড়ি না তো। আব্বু আম্মু এসেছে মনে হয়। আয়ন কথাটা বলে যে আরেকটু আগাতে যাবে, সাথে সাথেই আয়ন বলে ওঠে, আহ সোনালি দেখো তো কি কামড় দিল।
সোনালি আয়নের পায়ের দিকে তাকাতে দেখে সাপ চলে গেল। সোনালি জ্বরে চিৎকার দিয়ে বলল, আয়ান, তোমাকে সাপে কামড় দিয়েছে। তেমন কামড় দেয় নাই, ভিতরে চলো। বসা করে ঢুকতেই সাথে সাথে আয়নের মাথা চড়ক দিল। আয়ন মাথা ঘুরে পড়ে যেতে নিবে, সাথে সাথে সোনালি ধরে বলে, আব্বু কাকু, আয়ানকে সাপে কামড় দিয়েছে। সোনালির চিৎকার শুনে সবাই দৌড়ে এসে আয়নকে ধরে সোফায় শুয়ে দিল। রাফি আয়নের আব্বু আম্মু আয়নের কাছে চলে আসলো। আয়নের হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। দৌড়ে নদী এসে আয়নের পায়ে কামড় দেওয়ার জায়গায় মুখ নিতে যাবে, সাথে সাথে আয়ন অনেক কষ্টে বলে, কি করছো? মুখ দিও না। নদী, পাগল হয়ে গেছোস নাকি? সর ওইখান থেকে, ওর হাত পা বাঁধতে হবে। নদী কারোর কথা না শুনে আয়নের কাটা জায়গা থেকে বিষ চুষতে লাগলো। সবাই চিল্লিয়ে উঠলো। নদীর আব্বু টান দিলে নদী বলে ওঠে, আব্বু আমাকে ছাড়ো, আয়নের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নদী, তুমি কি করছো? তুমি মারা যাবে তো। এইটা নিয়ে পাগলামি করো না, আয়ানকে হসপিটালে নিয়ে যেতে হবে। আয়ান কিচ্ছু হবে না আমি থাকতে। আয়ান, তুমি চোখ বন্ধ করো না। আয়ান, চোখ খুলে রাখো। আয়না ওঠার চেষ্টা করতে গিয়েও পারল না। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রূপা নদীকে টান দিলে নদী বলে, আমাকে ছেড়ে আপু, আয়নের কিছু হইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নদীর কথাগুলো বলে সাথে সাথে পড়ে গেল। আয়ন ওঠার চেষ্টা করলে পারল না। সবাই দুজনকে ধরে নিয়ে যেতে লাগলো। হসপিটালে পৌঁছে গেলে দুজনকে নিয়ে নার্স চলে গেল। আয়নের আম্মু নদীর আম্মু কান্না করতে লাগলো। সোনালি মনে মনে ভাবতে লাগলো, আমি তো ভালোবাসি, অথচ আমি আয়ানের শরীর থেকে বিষ তোলার সাহস তো দূর, কল্পনাও করতে পারলাম না। আর সেখানে নদী আপু জানে সে মারা যেতে পারে, তারপরেও নদী আপু কিভাবে আয়ানের শরীর থেকে বিষ বের করতে পারে? সোনালি কথাগুলো ভাবছিল। আয়নকে চিকিৎসা করতে লাগলো, এদিকে নদীকেও চিকিৎসা করতে লাগলো। আয়ন বিপদমুক্ত হয়ে গেল। আয়নের জ্ঞান ফিরতেই আয়নের আব্বু আম্মু সবাই দেখা করতে আসলো। আয়ন বলে ওঠে, নদী কোথায়? নদী ঠিক আছে তো? নদী ঠিক আছে, তুই শান্ত হ। আম্মু, আমি নদীর কাছে যাব। নদী কোথায়? আয়ন উঠতে যাবে, সুই খুলে ফেলো। আয়ন সবাইকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হলো। নদীকে খুঁজতে লাগলো। তুলি বলে উঠল, আপু এই কেবিনে আছে। আয়নের মাথা চড়ক দিতে লাগলো। আর নিজেকে শান্ত করে কেবিনের ভিতর চলে গেল। নদীকে দেখে আয়ন দৌড়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরল। নদী থমকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে তো ঘৃণা করো, তাহলে আমার জীবন বাঁচাতে গিয়ে নিজের কথা কেন ভাবলে না? তুমি তো ভালো করে জানো তোমার মৃত ও হতে পারত। তুই সব জেনে কেন আমাকে বাঁচাতে এত বড় রিস্ক কেন নিলে? কথার উত্তর দাও, কেন নিলে? আমি তো ভালো ছেলে না, আমি তো খারাপ ছেলে। আমার মতো জঘন্য ছেলেকে কেন বাঁচালে তুমি? আয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নদী আয়নের কাল দুইটা ধরে বলতে লাগলো, খারাপ তো আমি তোমাকে এত কষ্ট দিলাম, তারপরও তুমি আমাকে ভালোবেসে গেলে। আর আমি তোমাকে শুধু কষ্ট অপমান করে গেলাম। তারপর তো তুমি আমার বিপদে পাশে থাকার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবেসে বাঁচাই নাই, আমি তোমাকে বাঁচিয়েছি তিলে তিলে মারার জন্য। নদীর কথা শুনে আয়ন শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, আমি সব মাথা পেতে নিব। নদী, তুমি চাইলে আমি তোমাকে কোনো দিনও টাচ করব না। তুমি তাও আমাকে ছেড়ে যাও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাও তুমি আমাকে একবার সুযোগ দাও তোমার আশেপাশে থাকার। আমি তোমাকে প্রমিস করছি, আমি কোনো দিনও তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না। আমি তো সেই দিন রাগের বশে ওইগুলো বলেছিলাম। তুমি এতটা কষ্ট পাবে আমি কখনোই ভাবতে পারি নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর নদীর দুহাত জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নদী কান্না করতে করতে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি রাগের বশে কি করেছি না করেছি আমি নিজেও জানি না। আয়ান, আমি এইটুকু বুঝেছি, আমি তোমাকে আজও সেই আগের মতোই ভালোবাসি। তোমার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা আমার নাই। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার মনে হয় আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি আমাকে ভালোবেসো না। আমার নদী আর কিছু বলতে যাবে, সাথে সাথে আইন মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলো, কিছু বলার দরকার নাই। আমি তোমার অনুমতি ছাড়া কিছু করব না। প্রমিস।
আর আমি হাজার নারীর সাথে থাকলেও আমি তোমাকে কল্পনা করি সবার মাঝে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। আয়নের কথা শুনে নদী আয়নকে মারতে লাগলো আর বলতে লাগলো, চুপ কর, তুই মোটেও আমাকে ভালোবাসোস না। তুই সোনালির সাথে সকালে ঘুরতে যাস, সারাদিন ওর সাথে থাকোস, তুই ওর সাথে সব সময় রুমের ভেতরে থাকোস। তুই একটা লুচ্চা কুত্তা বিড়াল তুই। আর নদীকে থামানোর চেষ্টা করতে লাগলো। আয়ন বলতে লাগলো, আল্লাহর কসম, সোনালির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি নিউ প্রজেক্টের জন্য ছবি তুলতে যাই। মিথ্যা বলবি না, তুই কিসের প্রজেক্টের কাজ করস? তুই তো ফটকা মার্কা ছেলে। লাগছে, ওয়েট, আমি সোনালিকে ডাক দেই। আয়ন পিছনে ঘুরে তাকাতেই দুজন চমকে গেল। নদী তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নিল। আয়ন কিছু বলার আগেই আয়নের আব্বু বলে ওঠে, এইসব কি আয়ান? আয়ন মাথা নিচের দিকে তাকিয়ে বলে, আব্বু, নদীকে আমি ভালোবাসি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলো? নদীর সাথে তো তোমার পড়ে নাই। নদী তোমাকে সহ্য করতে পারে না, সেখানে দুজন একে অপরকে কিভাবে ভালোবাসলে? গতকালও তো নদী তোমার জন্য সোনালীকে কথা শোনালো। এসব হচ্ছেটা কি? নদী, তুই তো ওকে সহ্য করতে পারোস না। আর আয়ান তোর ছোট, তুই কিভাবে এই কয়েকদিনের ভেতরে ওকে ভালোবেসে ফেললি? নদীর সাথে আমার এই কয়েকদিনের পরিচয় না, আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারের পড়তাম তখন থেকে ওনার সাথে আমার রিলেশন। আয়নের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আয়ন বলে ওঠে, তাহলে সেই ভাগ্যবতী মেয়ে নদী আপু। আপু, তুমি অনেক লাকি। আয়ান তোমাকে অনেক ভালোবাসে, বাট তুমি আয়ানকে কেন ছেড়ে দিয়েছিলে? আয়ানের থেকে সব শুনেছি। আয়ান কখনো নাম বলে নাই। আয়ান তোমার জন্য অনেক মেয়েকে রিজেক্ট করে দিয়েছে, এমনকি আমিও। আয়ানকে আমি ভালোবাসি, কিন্তু আয়ান আমাকে কখনো পাত্তা দেয় নাই। আয়ান শুধু তোমাকে ভালোবাসে। আমি অনেক চেষ্টা করেছি, আজকে বুঝতে পারলাম তোমাকে আয়ান কেন এত ভালোবাসে। তোমাদের দুজনের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আয়ানকে ভালোবাসি মুখে বলি, তোমার মতো সত্যিকারে ভালোবাসতে পারি নাই। সোনালি কথাগুলো বলে চোখের পানি বারবার মুছতে লাগলো। নদী মাথা নিচের দিকে করে বলল, সব দোষ আমার। আমি আয়ানকে ছেড়ে চলে না আসলে আজ তোকে কষ্ট পেতে হইতো না। আমাকে ক্ষমা করে দিস বোন। কেন ছেড়ে দিয়েছিলে? কেন ছেড়ে দিয়েছিলাম আমি এটা কাউকে বলতে পারবো না, কিন্তু আয়ান যেমনই হোক আমি আয়ানকে আজও ভালোবাসি। অনেকবার চেষ্টা করেছি ভুলে যাওয়ার, পারি নাই। আব্বু, আমাকে ক্ষমা করে দিও। নদীর কথা শুনে আয়নের আম্মু বলে, আমি এই ভালোবাসা মানি না। এইটা কোনো কথা হলো? আমিও মানি না। এটা যদি তুলি করতো তাও মেনে নেওয়া যেত। নদীর সাথে আয়ানের কিভাবে প্রেম হয় আমি এটাই বুঝতে পারছি না। আন্টি, প্রেম ভালোবাসা এটা হইতে বয়স দেখে না। আমাদের একে অপরের কোনো সমস্যা না থাকলে তোমাদের কি সমস্যা আমি এটা তো বুঝতে পারছি না। নদী তো 3 বছরের বড়, মাথা ঠিক আছে তোর? 200 বছরের বড় হইলেও আমার কোনো সমস্যা নাই। আমি নদীকে ভালোবাসি আর ওকে ছাড়া কাউকে আমি বিয়ে করব না। আমার লাস্ট কথা। সব দোষ আমার। আমি মেয়েকে মাথায় তুলে ফেলেছিলাম। মাথা থেকে কিভাবে নামাতে হয় সেটাও আমার জানা আছে। এই চল আমার সাথে। নদীর আব্বু নদীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন হাত ধরে ফেল। নদীর আব্বু বলে, আয়ান, হাত ছাড়ো। সম্ভব না, নদী আমার স্ত্রী। আমি আমার স্ত্রীকে আমার সাথে করে নিয়ে যাব। কিসের স্ত্রী রে? কখন বিয়ে হলো? হ্যাঁ, বিয়ে করব, হবু স্ত্রী তো হয় এখন। দেখেন আঙ্কেল, আন্টি, আব্বু, আম্মু, আমি নদীকে ভালোবাসি। এক কথা বারবার বলবো না। আমি নদীকে না কারো হতে দিব আর না দূরে সুরে যেতে দিব। দরকার হইলে একসাথে বাঁচবো, দরকার হইলে একসাথে মরবো। হ্যাঁ আব্বু, হাত ছাড়ো। আমি আর ভুল করতে চাই না। যতদিন বেঁচে আছি ততদিন আমি আয়নের স্ত্রী হয়ে থাকতে চাই। তোমাদের আমাদের মেনে নিতে কষ্ট হইলে আমরা আমাদের মতো চলে যাব। নদীর কথা শুনে টেনে নিয়ে যেতে লাগলো। আয়নের আব্বু আম্মু আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন বলতে লাগলো, কি করছো তোমরা? আমাকে ছাড়ো, আমি নদীর কাছে যাব। কখনোই না, চল বলছি। আয়নকে টেনে নিয়ে চলে গেল। রাফি বিল দিয়ে চলে গেল। আয়নকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। আয়ন বারবার বলতে লাগলো, আমি নদীকে ছেড়ে কোথাও যাব না। আমাকে ছেড়ে দাও তোমরা। চুপ, একদম। ওই মেয়েটা এক্সট্রা ফালতু মেয়ে। মান সম্মান তো খেয়েছে, আবার তোর মাথা নষ্ট করেছে। ফালতু মেয়ে কোথাকার। আম্মু প্লিজ, ওর নামে বাজে কথা বলবে না।
আমি ভালো করে জানি ওই কেমন। আমার জন্য সবার সামনে পাগলামি করছে, আমি ওকে কষ্ট দিয়েছিলাম। আয়নের কথা কেউ না শুনে নিয়ে যেতে লাগলো। আর এদিকে নদীকে নিয়ে কি রুমে বন্দি করে রেখে দিল। নদী চিলিয়ে বলতে লাগলো, আমাকে আটকেও না, রেখে কোনো লাভ নাই। আয়ান যখন জেনে গেছে আমি ওকে ভালোবাসি, ওই আমাকে নিতে আসবেই। যেইভাবেই হোক ওই আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। দেখা যাবে। তোমাদের কি সমস্যা? আমরা যদি সুখে থাকি তোমাদের কোথায় সমস্যা? মান সম্মান আর রাখছোস সবাই এমনিতে সিসি করে বিয়ের দিনের কারণে, আবার ছোট ছেলের সাথে প্রেম করস। তোকে দেখলে রাগ হচ্ছে, তুই এখানে বন্দি থাক। নদীর আপু দরজায় তালা লাগিয়ে দিল। নদী জোরে জোরে দরজায় থাপড়াতে লাগলো আর খুলে দিতে বলতে লাগলো। এদিকে আয়ন পাগলামি করলে আয়নের আম্মু আয়নের হাত মাথায় দিয়ে বলল, আল্লাহ কসম, তুই যদি আর পাগলামি করস, নদীর সাথে কোনো সম্পর্ক রাখোস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমাদের লাশের উপর দিয়ে তোকে নদীর কাছে যেতে হবে। যদি পারো চলে যাও। আম্মু, এইসব কসম কেন কাটছো? আম্মু, আমি নদীকে ভালোবাসি। নদীকে ছাড়া আমি ভালো থাকবো না। কেন বুঝতে পারছো না? চুপ কর, কিসের ভালোবাসা? এইটা আবেগ, ভালোবাসা না। সময় হলে সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। তোমরা যেটা আবেগ বলছো ওইটা কখনোই আমার আবেগ না আম্মু। প্লিজ আম্মু, আমাকে নদীর কাছে যেতে দাও। যা, আমাদের দুজনকে মেরে চলে যা, কেউ ঠেকাবে না। আয়নের আম্মুর কথা শুনে আয়ন সামনের সিটের সাথে মাথা বাড়ি মারতে লাগলো। পাগলের মতো কান্না করতে লাগলো। বাসে চলে গেলে সবাই নেমে পড়লো। আয়ন চলে যেতে নিবে, তখন আয়নের আপু বলে, চলে যাচ্ছিস তো যা, এসে আমাদের লাশও যেন তুই টাচ করস না। আয়নর আমার কথা শুনে গেটে সজোরে খুশি মেরে পাগলের মতো কান্না করতে করতে বলে, তোমরা কেমন বাবা মা? সন্তানের ভালো চাইতে গিয়ে তার সুখ কেড়ে নিতে চাচ্ছ। আয়ন কথাগুলো বলেই দৌড়ে বাসার ভিতর চলে গেল। 7 মাস পর আয়নের আম্মু বলতে লাগলো, আর কত রুমে থাকবি? বের হও। পাগলের মতো আর কতদিন থাকবি? মেয়ে দেখতে যাব, তাড়াতাড়ি দাড়ি কাট, চুলগুলো কাটতে চা। আয়নর আমার কথা কিছুই না বলে বারান্দায় গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দিল। আয়নের আম্মু আয়নকে ডাকতে লাগলো। আয়ন কিছু না বলে বইয়ের দিকে তাকিয়ে থেকে পড়তে লাগলো। রাফি বলে ওঠে, আম্মু ছাড়ো। আয়ান, তুই কি আমাদের সাথে যাবি নাকি? আমাদের মরা মুখ দেখতে চাস? আয়নর আমার কথা শুনে রাগে দরজা খুলে বলে, কথায় কথায় কেন মরার হুমকি দাও? তোমরা কেমন বাবা মা? কথায় কথায় হুমকি দাও। চলো, কাকে বিয়ে করা লাগবে করব, চলো। আয়ন কথাটা বলে বইটা ছুঁড়ে মারল। শার্ট টান দিয়ে সব বোতাম খুলে ফেলে দিল। আলমারি থেকে শার্ট বের করে পরে নিল। আর নিচে চলে গেল। আয়নের সাথে রাফিওর আম্মু নিচে চলে গেল। রূপা বলে ওঠে, এভাবে যাবে নাকি? হ্যাঁ, এভাবে যাব। আপনাদের কোনো সমস্যা? না, আমাদের সমস্যা হবে। মেয়ে তোমাকে পছন্দ না করলে আমরা কি করব? বৌমা চলো। আয়ন সবার সাথে গাড়িতে উঠে পড়লো। সামনের থেকে নিয়ে পড়তে লাগলো। রূপা বলে ওঠে, খুবই খুবই ভাব তোমার ভেতরে, খুব ভালো। আয়ন প্যান্ট থেকে হেডফোন নিয়ে বের করে কানে দিয়ে জোরে গান দিয়ে শুনতে লাগলো। রাফি, আয়নের আম্মু, রূপা হাসাহাসি করতে লাগলো। 2 ঘন্টা পর গাড়ি থামলে সবাই নেমে পড়লো। রূপা বলে ওঠে, আয়ন নামো। আয়নের শরীরে হাত দিতেই আয়ন সামনের দিকে তাকিয়ে বলে, আমাকে এখানে কে নিয়ে আসলো? আম্মু, ভাইয়া, এসব কি? নেমে কথা বল। এখান থেকে পাত্রীর বাড়িতে যাব। তোমরা যাও, আমি যেতে পারবো না। নামতে বলছি, নাম। রাফি আয়নকে জোর করে নামিয়ে নিয়ে যেতে লাগলো। আয়নের বুকের স্পন্দন ধুকধুক করতে লাগলো। বাসের ভিতরে ঢুকতে আয়নের চোখে 1 ফোঁটা পানি পড়তে লাগলো। পড়তেই আয়ন চোখ মুছে ফেল। আয়নকে রাফি সোফায় বসিয়ে দিল। আয়ন নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। কানে হেডফোন দিয়ে আয়নের হাত পা কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ করে আয়নের কাপা হাতের পর হাত পড়তে আয়ন থমকে গেল। আয়ন নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়নের মুখে হাত দিতে আয়ন হাত সরিয়ে দিল। হাতটা বারবার আয়নের মুখে হাত দিতে লাগলো। আয়ন সরিয়ে দিতে গেলে নদী রেগে বলে, বারবার হাত ছড়িয়ে দিস কেন রে বাল? আমার দিকে তাকাতে তোর কি সমস্যা রে? মেজাজটা খারাপ করে দিবি না তো? নদীর কথা শুনে সবাই ইমোশনাল থেকে বের হয়ে ভুরু কুচকে তাকালো। আয়নার আম্মুর দিকে তাকালেই আয়নের আম্মু ইশারা করে আয়ন নদীর দিকে তাকিয়ে চমকে গেল। আয়ন নদীর দিকে তাকিয়ে কান্না করে দিয়ে বলে,
আম্মু, আমাদের কসম আমরা তুলে নিয়েছি। আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। তোদের ভালোবাসার কাছে আমরা হেরে গেছি। আনোর আমার কথা শুনে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে শানমুখে চুমু দিতে দিতে বলতে লাগলো, তুমি নিজের কি অবস্থা করছো? একদম শুকিয়ে গেছো। ঠিক মতো খাও না নাকি? দূর সর, আলগা পেরে দেখাতে আসিস না। তোর বাচ্চার জন্য কিন্তু খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, বমি করতে করতে জীবন যাচ্ছে। উনি এসেছে ভালোবাসা দেখাতে। নদীর কথা শুনে আয়ন অবাক হয়ে পড়ল। মানে? মানে মানে কি? যা চাইছিলে সেটাই হয়েছে। নদীর কথা শুনে আয়ন খুশিতে নদীকে শক্ত করে জড়িয়ে ধরলে নদী আয়নকে জড়িয়ে ধরল। আয়ন কান্না করতে নিলে নদী বলে, উফ ছাড়ো তো, দাড়ি চুলের বোন মানুষ লাগছে, ছাড়ো, চুলকাচ্ছে। নদীর কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। আয়ন নদীর নাক টিপে দিয়ে বলে, চিক না কোথাকার, অন্য কাউকে নিন্দা করতে লজ্জা লাগে না? কি আমি চিক না? বিয়েটা হোক, কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দেব একটা। আমি তো তোমাকে রাগাবই না, মারবে কিভাবে? আমি খুব ভদ্র ছেলে। বাদর ছেলে আপনি। মন চাচ্ছে দাড়ি ধরে ঘোড়ার বিয়ে করতে আসলে মানুষ এমন বিচ্ছিরি হয়ে আসে? সব জায়গায় খালি ঝামেলা করবেই। ও ওয়েট, অন্য মায়াকে বিয়ে করতে এসেছস তাই না? লাঠি কোথায়? নদী লাঠি খুঁজতে চারিদিকে তাকালে আয়নের আম্মু এগিয়ে দিলে আয়ন লাফ দিয়ে সোফা থেকে নেমে বলে, তুমি আম্মু নাকি শত্রু? এই মেয়ের হাতের জীবনেও কন্ট্রোল নাই। উড়া ধুরা মাইর দেয়, দয়া মায়া ওর ভিতরে কিছুই নাই। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। কাজী হাসলে নদী শান্ত হয়ে যায়। আয়নের আব্বু নদীর আব্বু কাজীকে দিয়ে ওদের বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে কাজী সাহেব চলে যায়। আয়নর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আম্মু। ওই যে ছাড়, এখন থেকে বউ বাচ্চার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নে। অফিসে না গেলে মেরে তক্তা করে দিব। আর ফাঁকিবাজি করব না, অফিসে যাব নিয়মিত। ফাঁকিবাজি করলে আমি কি করে বসে থাকবো নাকি? হ্যাঁ। দুজন একে অপরকে ভেঙচি দিতে লাগলো। সবাই খুশিতে চোখের পানি চলে আসলো। আর নদী দুষ্টামি করতে লাগলো। নদীর আব্বু বলতে লাগলো, এভাবে সারা জীবন সুখে থাক। আমরা ভুল ছিলাম। সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না, একে অপরের প্রতি ভালোবাসা থাকাটাই দরকার। হ্যাঁ, আমরা সব সময় ভেবে এসেছি আমাদের মাইন্ড ঠিক করা উচিত। আর নদীকে কোলে তুলে নিয়ে বলে, আম্মু বউকে নিয়ে বাসায় যাই চলো। যাক বাবা, কি স্বার্থপর, বিয়ে হয়ে গেছে, বউকে নিয়ে ভাগছে। বাসর ঘরে টাকা দিয়ে যান। দূর, শ্যালিকা কিসের বাসর ঘর? তোমার বোন যে মায়েরগুলো আমাকে দিয়েছে, আমি কয়েকদিন থাপ্পড় মেরে প্রতিশোধ নিব, তারপর টাকা দিব তোমাকে। কে কাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নেবে আমি কানে শুনি নাই, আবার রিপিট করো তো। তোতলাতে তোতলাতে বলে, মানে তোমার বোন আমাকে মারছে, তো মারা শেষ হইলে তোমাকে একেবারে টাকা দিয়ে দিবনি। আইনের কথা শুনে সবাই ঠিক করে হেসে দিল।